আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পিচ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জাবের আহমেদ খান। আসলে আমাদের ডুয়েট এডমিশন নন টেক কোর্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটার ক্লাস শুরু হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু আমাদের ইংলিশের ক্লাসটা শুরু হয়নি। সো আজকে থেকে অফিসিয়ালি আমাদের ইংলিশ ক্লাসটা রান করতে যাচ্ছে। ইংলিশ ক্লাসে তোমরা জানো ইতিমধ্যে আমাদের হচ্ছে কামরুল হাসান তাহিন ভাইয়া, সে কিন্তু আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছে, এবং সেই সাথে আমরা আমাদের নতুন শিক্ষক হিসাবে যুক্ত হয়েছেন তোমাদের হচ্ছে জুনায়েদ ভাইয়া। ইতিমধ্যে তোমরা পেজের মাধ্যমে জানতে পারছো। সো শুরুর দিক থেকে তোমাদের জুনায়েদ ভাইয়া কন্টিনিউ করবে, এবং কিছু ব্যাপার বলে রাখি, জুনায়েদ ভাইয়া কিন্তু এই ব্যাপারে বেশ এক্সপিরিয়েন্সড। বর্তমানে গাজীপুরে 1.5-2 মাস পরে যে ব্যাচটা অ্যাডমিশন পরীক্ষা দিবে, সেই ব্যাচটা যে ক্লাস করতেছে এই যে গাজীপুরের যে কোচিংগুলোতে, সেই রকম গাজীপুরের সব থেকে বড় যে দুইটা কোচিং, এর মধ্যে একটা কোচিংয়ে জুনায়েদ ভাইয়া কিন্তু প্লাস মোর দেন 15 ব্যাচ, প্রায় 15টা, কটা ব্যাচ যেন এক্স্যাক্টলি প্রায় 15-16টা ব্যাচে কিন্তু সে ক্লাস নিয়েছে। অর্থাৎ ডুয়েট অ্যাডমিশনের যে সিলেবাস সেটার ব্যাপারে কিন্তু সে খুব অভিজ্ঞ। সো আশা করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভাইয়ের সাথে কানেক্টেড থাকো তাহলে বেশ ভালো একটা কিছু উপহার পাবা আশা করি। সো আমি জুনায়েদ ভাইয়াকে তার ক্লাস কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আমি আসলে এখান থেকে লিভ নিব, সেই ক্লাস কন্টিনিউ করবে তোমাদের। ওকে, ঠিক আছে। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, ঠিক আছে। তো তোমরা তো সবাই আমার নাম জানো, আমার নাম হচ্ছে জুনায়েদ, আর আমি পড়াশোনা করতেছি বর্তমানে ত্রিপুলি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে। তো এই হচ্ছে আর কি পরিচয়, ঠিক আছে। সো যেহেতু তোমাদের ক্লাসটা তোমরা মিটে অ্যাড আসছো সবাই, তো বেসিক্যালি আমি যখন অফলাইনে ক্লাস নেই তখন হচ্ছে মোটামুটি ক্লাসে হচ্ছে ভালো একটা ইন্টারাকশন লাগে, ঠিক আছে। অর্থাৎ আমি বুঝাচ্ছি, তুমি বুঝতে পারতেছো কি পারতেছো না, ঠিক আছে। যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাকে করতে হবে, কথা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তো আর তোমরা লাইভ ক্লাসে অবশ্যই থাকার চেষ্টা করবা। বেসিক্যালি তোমরা যেহেতু এখানে আমাদের পেড কোর্সে আসো, তাহলে তোমাদের তাহিন ভাইও ক্লাস নেবে আর আমিও কন্টিনিউ করব। তো তোমাদের জাবের ভাই তো বললোই আমার সম্পর্কে, আমি আর না বলি, সমস্যা নেই। তো আমাদের কথা হবে বেসিক্যালি ক্লাসে, তাই না? আমরা কোয়ালিটি কন্টেন্ট বা তোমাদেরকে বেসিক্যালি যেটা বলতেছিলাম আমাদের ডুয়েটেশন সিলেবাস সম্পর্কে, অর্থাৎ আমি তো তোমাদের ইংলিশের দায়িত্ব নিতে আসছি। পুরো ইংলিশ সিলেবাসটা তোমাদেরকে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র আমাদের এডমিশনের জন্য বেসিক্যালি। আর তোমরা জানো যে এডমিশন আর জব, যে ইংলিশ যে সিলেবাসটা আছে এটা মূলত হচ্ছে একই আর কি, ঠিক আছে। খুব বেশি একটা ডিফারেন্ট নাই। এবং তোমরা এটাও জানো আমাদের ইংলিশের যে সিলেবাসটা আছে এডমিশনের জন্য, এটা কিন্তু চাকরির পরীক্ষার একদম কোর, মানে একদম যে যেখান থেকে জবের কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু হচ্ছে আমাদের যে কি বলে ওই ডুয়েটেশন যে সিলেবাসটা আছে ইংলিশ, সেখানে কিন্তু ইনক্লুড করা আছে। এখন দেখো আমাদের ডুয়েটের তো হচ্ছে সিট সংখ্যাটা আসলে লিমিটেড, তাই না? তোমরা অবশ্যই জানো যে আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্টে 120 জন, সিভিল, মেকানিক্যাল, সিএসসিগুলোতে 120 জন করে চান্স পাই, কিন্তু অনেকেই তো চান্স পাবে না, ঠিক না? তো যারা চান্স পাবে না তারা কি আসলে কিছুই করতে পারবে না? অবশ্যই পারবে। তো তোমরা অবশ্যই জানো যে অনেক ছেলেফেলে বলে যে আসলে ডুয়েট অ্যাডমিশন টেস্ট দিলে জবের জন্য কতটুকু কমপ্লিট হবে। তো কোনো ছেলে যদি ডুয়েটেশন টেস্ট দেয় তাহলে আমি মনে করি তার ইংলিশের জন্য পুরো সিলেবাসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে, কথা বুঝতে পারছো? অর্থাৎ একটা ছেলে ডুয়েটেশনে যদি সে এঙ্গেজড হয়, অর্থাৎ ডুয়েটেশনে একবার হলেও দেয়, এবং সে যদি ইংলিশ সিলেবাসটা ভালোভাবে শেষ করতে পারে, বেসিক্যালি সে কিন্তু চাকরির পরীক্ষায় অনেক দূর আগায় থাকবে। আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, গাজীপুরে আমি মোটামুটি অনেকগুলা বেসে ক্লাস নিয়েছি এবং অনেক কোচিংয়ের সাথে আমার ইন্টারাকশন আছে, কথা বুঝতে পারছো? সো মূলত স্টুডেন্টদের যেখানে সমস্যাটা যেখানে হয়, ওরা হচ্ছে ইংলিশে খুবই দুর্বল থাকে, কথা বুঝতে পারছো? মানে 6টা মার্ক যে সে পাবে এইটুকু কনফিডেন্স কিন্তু তার থাকে না। কিন্তু প্রত্যেকটা ছেলে অনেক মেধাবী। আমি হচ্ছে গত 2-1 দিন আগে, মানে 2-1 দিন না, 1 সপ্তাহ আগে হচ্ছে তোমার 2টা পলিটেকনিকে গেছিলাম। ওই পলিটেকনিকের সিআর আমাকে বলতেছে যে ভাই আমার সিডি তো অনেক বেশি, কিন্তু আমার ইংলিশে আমি অনেক দুর্বল, এই জন্য আমি এডমিশন দিব কি দিব না ভাবতেছি। তাহলে তুমি বুঝতে পারতেছো যে একটা ছেলে, সে একটা পলিটেকনিকের সিআর, সে এডমিশনে আসবে কি আসবে না এটা ডিপেন্ড করছে তার ইংলিশের উপর। কিন্তু জিনিসটা কি আসলে এত বেশি কঠিন? অবশ্যই না, কথা বুঝতে পারছো? তো আমি আজকে প্রথম ক্লাসে আমি হচ্ছে অফলাইনেও পড়াই না, তোমাদেরকেও আজকে বেশি একটা পড়াবো না। তো আমরা হচ্ছে আমার কোর্সের যে আমি যখন পড়াই, আমি আসলে এডমিশনের সিলেবাসটা বা আমাদের ইংলিশ সিলেবাসটা সম্পর্কে তাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, যে সেখান থেকে কীভাবে কোয়েশ্চেন আসে, কেমনে আসে, কোথা থেকে আসবে, মানে অল অ্যান্ড এভরিথিং আমি তাকে বোঝানোর চেষ্টা করি। তাহলে হয় কি বিষয়টা, যে একটা ছেলে আসলে বুঝতে পারতেছে যে
সে আসলে কীভাবে পড়বে, কেন পড়বে, মানে তার ভিতরে একটা ভালো লাগা সৃষ্টি করা আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি প্রথম ক্লাসে তোমাদেরকে সিলেবাসটা গুছিয়ে দিব এবং কোথা থেকে কোয়েশ্চেন আসে, কেমনে আসে, এখন অল অ্যান্ড এভরিথিং তুমি আজকের ক্লাস থেকে একদম পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, তোমরা একটু রেসপন্স করেও তাহলে ক্লাসটা অনেক বেশি আমাদের জন্য ইফেক্টফুল হবে আর কি। তো এই হচ্ছে আর কি আমার জায়গা থেকে কথা। তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কমেন্ট কমেন্ট কি দেখা যাচ্ছে কমেন্টগুলো? ওকে, ঠিক আছে, তাহলে দেখো হচ্ছে আমরা প্রথমে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি ভাই। দেখো, তোমরা জানো সিলেবাসের আগে আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি, ঠিক আছে, আমাদের ইংলিশের মার্ক, ঠিক আছে। তো দেখো মার্কটা হচ্ছে আমাদের 30 মার্ক, অর্থাৎ আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টে ইংলিশের জন্য আমাদের 30 মার্ক থাকবে, ঠিক আছে। এই 30 মার্কের হচ্ছে আবার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আমাদের এমসিকিউ, একটা হচ্ছে আমাদের এমসিকিউ, আর একটা হচ্ছে আমাদের সিকিউ, মানে রিটেন পার্ট। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের রিটেন পার্ট আর এটা হচ্ছে এমসিকিউ। তো আমাদের 10টা এমসিকিউ থাকবে 1.5 মার্ক করে, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের 15 মার্ক, আর 15 মার্ক হচ্ছে আমাদের রিটেন, এই টোটাল হচ্ছে আমাদের 30 মার্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের এডমিশন টেস্টে বেসিক্যালি আমাদের ইংলিশে 30 মার্ক, এই 30 মার্কের মধ্যে হচ্ছে আমাদের 10টা এমসিকিউ 1.5 মার্ক করে 15 মার্ক, আর 15 মার্ক হচ্ছে আমাদের রিটেন। কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি মার্ক আর কি। তো আমি এটা মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা সম্পর্কে আইডিয়া পাবা, ঠিক আছে। তুমি ক্লাসটা কন্টিনিউ করো, সব তোমার কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবা। এই জন্য আমি প্রথম বেসিক ক্লাসটাই নেই হচ্ছে তোমার কি সিলেবাস সম্পর্কে এবং কোথা থেকে কোয়েশ্চেন আসে এগুলো সম্পর্কে। কথা বুঝতে পারছো? ওকে, সব পেয়ে যাবা তুমি। তুমি আগে সিলেবাসটা দেখো। তো আমাদের প্রথম যে পার্টটা, তুমি আমাদের যদি হচ্ছে ডুয়েট আমাদের সিলেবাসটা যদি দেখো, মানে আমাদের যদি তুমি সাউন্ড কি প্রবলেম, তুমি যদি হচ্ছে আমাদের এই যে প্রসপেক্টাসে যাও, অর্থাৎ আমাদের যে প্রসপেক্টাসে দেওয়া হয় সিলেবাস এডুকেশন টেস্টের, সেখানে ইংলিশ সিলেবাসে তুমি গেলে দেখবা যে পার্ট বাই পার্ট দেওয়া নাই, ওইখানে মনে করো একটা প্যারাগ্রাফের মতো করে দেওয়া আছে। এই জন্য ছেলেপেলে কিন্তু বুঝতে পারে না যে আসলে কোন টপিকটা সে পড়বে, কোনটা পড়বে না। হ্যাঁ, তো আজকে আমি এই জন্য সিলেবাসটা তোমাকে গুছিয়ে দিব, অর্থাৎ আমরা এই প্যাটার্ন মেনটেন করে পুরো কোর্সটা একদম শেষ করব। কোর্সটা শেষ করার পর তোমার একটা সুন্দর একটা নোট খাতা থাকবে, এই নোট খাতাটা তুমি একদম সুন্দর করে গুছিয়ে রাখবা। তুমি পলিটেকনিকের দ্বিতীয় সেমিস্টারে পড়ো, তৃতীয় সেমিস্টারে, পঞ্চম সেমিস্টারে পড়ো, সপ্তম সেমিস্টারে, কোনো সমস্যা নাই। তুমি এই নোটটা দিয়ে তোমার শুধু ডুয়েট লাইফ নয়, তোমার চাকরি জীবনে তুমি পার করে দিতে পারবা। কিন্তু কথা হচ্ছে তোমাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসগুলো করতে হবে, ভাইয়াকে প্রশ্ন করতে হবে, আর ভাইয়া তোমার জন্য, ভাইয়া তোমার জায়গা আমার জায়গা থেকে তার জায়গা থেকে তোমার জন্য সেরাটা দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি কথা। তো দেখো আমাদের যে প্রথম সিলেবাস পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ, পার্ট অফ স্পিচ। তারপরে আছে তোমার হচ্ছে টেন্স, এরপর হচ্ছে আমাদের আছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। আমার লেখা কি বুঝতে পারতেছ? আচ্ছা, তারপরে আছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপর হচ্ছে আমাদের আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারপর হচ্ছে আমাদের আছে ভয়েস চেঞ্জ। তারপর হচ্ছে আমাদের আছে কমপ্লিটিং সেন্টেন্স। এরপর হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। অতঃপর হচ্ছে আমাদের কারেকশনটা ভালো করে করতে হবে। ওকে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা পার্ট হচ্ছে আমাদের আছে ট্রান্সলেশন, ঠিক আছে। দেখো এই তাহলে এই যে বেসিকলি 10টা পার্ট লিখছি, এই 10টা পার্টের ভিতরে তোমার এডমিশন টেস্টের সকল সিলেবাসের ভিতরে ইনক্লুড করা আছে। কথা বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো যে ভাই আমরা এডমিশন টেস্ট সিলেবাস খুললে দেখি এত বড় একটা প্যারাগ্রাফের মতো দেওয়া আছে, কিন্তু আপনি এখানে মাত্র বলছেন 10টা পার্ট। হ্যাঁ, এই 10টা পার্টের ভিতরে সকল পার্ট ইনক্লুড করা আছে। তোমাকে যখন ভাই পড়াবে তখন তুমি সবগুলো পার্ট এর ভিতরে পেয়ে যাবা, ঠিক আছে। কারণ দেখো আমি উপরে পার্ট অফ স্পিচ লিখছি, এই পার্ট অফ স্পিচের ভিতরে প্রিপোজিশন আছে আমাদের। কথা বুঝতে পারছো? তারপর হচ্ছে আমাদের যে টেন্স আছে, এই টেন্সের ভিতরে কারেকশন ঢুকে গেছে, মানে অনেক জিনিস হচ্ছে কি ভিতরে আছে। তার এই এই যে জিনিসগুলো আমি লিখলাম, এই যে 10টা পার্ট, এই 10টা পার্ট হচ্ছে আমাদের একদম মানে পড়তেই হবে, ঠিক আছে।
তাহলে এই 10টা পার্ট যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, এর ভিতরে আরো অনেক পার্ট আছে। যেমন আমি যখন তোমাকে পার্ট হচ্ছে বার্ব করাবো, ওই বার্বের ভিতরে তোমার কি আছে, আমাদের জিরান পার্টিসিপল, তারপর ইনফিনিটিভস, এগুলো কিন্তু আছে। তো আমাদের এডমিশন সিলেবাসটার মধ্যে এগুলাকে পার্ট 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 করে দেওয়া আছে, কিন্তু আমি পার্ট পার্ট করে লিখি নাই। ঠিক আছে, তাহলে তোমার সিলেবাস দেখে তুমি বই পেয়ে যাবা। কারণ আমি যখন অফলাইন ব্যাচে ক্লাস নিতে যাই, ঠিক আছে, অনেকে আমার কোয়েশ্চেন করে, ভাই সিলেবাস দেখলে তো মনে হয় যে অনেক বড়, ঠিক আছে, এটা কিভাবে কমপ্লিট করবো? কিন্তু সিলেবাসটা আসলে বড় নয়, ও সিলেবাসটা দেখতে বড় দেখা যায়। কথা বুঝতে পারছো? দেখো আমি 10টা পার্টের ভিতরে সব কিন্তু লিখে ফেলছি, তাই না? আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক, তাহলে এই 10টা পার্টের ভিতরে হচ্ছে আমাদের সব কিছু ইনক্লুড করা আছে। এখন আমরা দেখতে হবে যে এইখান থেকে কোয়েশ্চেন কিভাবে আসে। কথা বুঝছো? তোমাকে এখন কোয়েশ্চেন প্যাটার্নটা আমি দেখাবো। হ্যাঁ, তুমি যদি বুঝতে পারো যে কোয়েশ্চেন কিভাবে আসে, তাহলে তোমাকে আর স্যার কোয়েশ্চেন করে আটকাইতে পারবে? অবশ্যই পারবে না। আর তোমরা জানো যে আমি তোমাকে একটা কথা আগে ক্লিয়ার করে দেই, তোমরা যারা পলিটেকনিকে এখন বর্তমানে দ্বিতীয় তৃতীয় পঞ্চম সপ্তমে আসো, তোমরা ইংলিশে তুকুর হয়ে যাও। তুমি ইংলিশে তুকুর হয়ে যাও, তোমাকে কেউ সরকারি চাকরিতে আটকাতে পারবে না, তোমাকে ডিউরেশন টেস্টেও কেউ আটকাতে পারবে না। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই, দেখো মনে করো এটা হচ্ছে রহিম, খুব ভালো করে বুঝবা, আর এটা হচ্ছে করিম। ঠিক আছে, এটা হচ্ছে রহিম, এটা হচ্ছে করিম। হ্যাঁ, তো এরা দুজন মনে করো এডমিশন টেস্টে আসছে। কোথায় আসলো এরা? এডমিশন টেস্টে আসার পরে ধরো মনে করো একই কোচিংয়ে ভর্তি হয়েছে। হ্যাঁ, তো এই রহিম হচ্ছে ফিজিক্স, তারপর ম্যাথ, তারপর হচ্ছে কেমিস্ট্রি যা পড়ে, মনে করো করিম হচ্ছে কি ফিজিক্স, তারপর ম্যাথ, তারপর কেমিস্ট্রি, কি সেম বই পড়ে, সেম বই পড়ে এবং কি সেম ম্যাথ পড়ে। কথা বুঝতে পারছো? অর্থাৎ তারা নন টেকের যে আমাদের তিনটা সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে তোমার ম্যাথ, তাহলে রহিম যা পড়ে করিমও তাই পড়ে। তুমি আমার এক্সাম্পলটা একটু দেখো, তারপর বুঝতে পারবে আসলে ইম্পর্টেন্টটা কতটুকু। তখন কিন্তু রহিম কি করে, সে পাশাপাশি ইংলিশটাকেও শুরু থেকে পড়তেছে, কিন্তু রহিম বেচারারে তার কোনো এক বড় ভাই বলছে যে তুমি ইডিয়মস এন্ড ফ্রেজ আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে ফেলো আর কিছু প্রবাদ বাক্য, তাহলে তুমি সব কমন পেয়ে যাবা। হ্যাঁ, তোমাকে পাস নিয়ে কিন্তু টানাটানি করতে হবে না। এই যে করিমকে যে এই যে একটা বুকাস একটা আলাপ দিল, হ্যাঁ, তার বড় ভাই, যে তুমি এই টপিকগুলো পড়ো তাহলেই তোমার হয়ে যাবে, কিন্তু জিনিসটা কি আসলেই থাই? এটা কিন্তু কখনোই হবে না। ইংলিশ এমন একটা টপিক, এটা তুমি মনে করো হচ্ছে 2 মাস 3 মাস পড়াশোনা করে কখনো তুমি আয়ত্ত করতে পারবা না। ঠিক আছে, এটা কেউই পারে নাই, এটা কেউই পারে নাই। কথা বুঝছো? তুমি ইংলিশ এমন একটা টপিক, এটা তুমি 2 মাস 3 মাস পড়াশোনা করে কখনো পারবা না। এবং গাজীপুরে যতগুলো কোচিং সেন্টার আছে, কোনো কোচিং সেন্টারই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা ছেলেমেয়েদেরকে ইংলিশ শুরু থেকে শুরু করি। কোনো কোচিংই করে না। ঠিক আছে, কোনো কোচিংই এই কাজটা তোমাকে করবে না যে ইংলিশটা সবার আগে শুরু করে। ইংলিশটা শেষ করে হচ্ছে তোমার শুরু করে এডমিশন টেস্টের মিনিমাম 6 মাস বা 7 মাসের মাথায়। তাহলে একটা ছেলে এখন এডমিশন সে সময়ই পায়, একটা ছেলে এডমিশন টেস্টে যে সময়ই পায় হচ্ছে তোমার হচ্ছে কত মাস, 11 মাস ধরো। তাহলে সে যখন 6 মাসে যে পড়াশোনা শুরু করে, সিলেবাস শেষ করবে কখন কোচিংয়ে, আবার সে কখন রিভিশন দিবে, রুলসগুলো কখন আত্মস্থ করবে, কখন সে পরীক্ষা দিবে, বলতো কখন প্রিপারেশন নেবে। তাহলে ইংলিশ কখনোই তুমি হচ্ছে কি 2 মাস 3 মাসে পারবা না ভাই। ইংলিশ হচ্ছে একটা ম্যারাথনের মতো, এটা তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে, রুলসগুলোকে মুখস্থ ছাড়া তোমাকে কিছু নিউমোনিক্স ইউজ করে মাথায় মনে রাখতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এই যে দেখো রহিম কিন্তু কি ইংলিশ পড়ে নাই, কারণ তার বড় ভাই তাকে কি বলছে যে তুমি ইডিয়মস এন্ড ফ্রেজ প্রবাদ বাক্য তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু মুখস্থ করে তুমি পাস করে ফেলবা। এবং তারা এটাও বলে যে এখন তো এমসিকিউ পরিমাণ বেশি, 10টা এমসিকিউ 1.5 মার্ক, 10টা এমসিকিউ কত মার্ক? 1.5 মার্ক করে। বলছে কি যে তুমি যদি সবগুলো 10টা এমসিকিউর যদি তুমি 3 নাম্বারটাও যদি সবগুলো দাগায় দিয়ে আসো, এরপরে তোমার 2টা এমসিকিউ হয়ে যাবে। আমি তোমাকে একটা কথা বলে দেই, মনে করো সৃষ্টিকর্তা এতটা মানে হয় নাই, মানে বোকা হয় নাই যে যে ছেলেটা পরিশ্রম করে নাই, যার কোনো একটা টপিক সম্পর্কে কোনো আইডিয়াই নাই, সে মনে করে কি এই যে এডমিশন টেস্টে যাওয়ার পরে 10টা এমসিকিউ যেটা মনে সেটা দাগায় দিলে তার 3টা হয়ে যাবে। এটাই তোমার কি মনে হয়? এই বলো তো, তোমাদের কি মনে হয় এটা হবে কখনো? এটা কখনোই পসিবল না। কথা বুঝতে পারছো? এই যে 2টা কথা তাকে বলে দেয় এডমিশনের শুরুতে যে ইংলিশ এত বেশি পড়তে হয় না, এই একটা কথা। আর একটা কথা হচ্ছে যে 10টা এমসিকিউ চোখ বন্ধ করে দাগাইলেও 2টা হয়ে যাবে, 3টা হয়ে যাবে। এই যে তার 2টা কথা বলে যে ব্রেন ওয়াশ করে দেয়, এই ছেলেটা এডমিশন টেস্টের পুরো জার্নি জুড়ে সে কিন্তু ইংলিশ পড়ে না। সে যখন 6 মাস অতিক্রম হওয়ার পর ইংলিশে শুরু করে, তখন চোখে খালি কি সরিষার ফুল দেখে। কথা বুঝতে পারছো? অথচ তোমাকে বললাম, তাহলে দেখো তো এই যে রহিম এডমিশন টেস্টে পাইলো কত? 26। মানে ইংলিশে 30-এর মধ্যে পাইছে সে কত? 26। আর এইদিকে হচ্ছে তোমার করিম পাইছে ইংলিশে 6।
মানে দেখো, তাহলে দেখো করিমও পাস করছে ইংলিশে, তারপর কি রহিমও পাস করছে ইংলিশে, কিন্তু রহিম পাইছে কত 26 আর এই বেচারা কত পাইছে 6। ওকে ফাইন। এখন এই যে রহিম মনে করো পাইছে, মনে করো তুমি 80 পাইছে সে নন টেকে, মানে বাকি তিনটা মিলে ইংলিশ ব্যতীত। আর এই বেচারা পাইছে মনে করো 75। কত পাইছে? করিম পাইছে 75। তাহলে ডিফারেন্স কত হয়েছে? হ্যাঁ পাইছে 80, হ্যাঁ পাইছে কত 75, মানে 5 মার্কের ডিফারেন্স না। কিন্তু করিম বেচারা খুব দিছে কোথায় বলো তো? একদম ফাটাই দিছে কোথায়? সরি, না না এটা হচ্ছে এই যে এখানে 6 হবে আর এখানে তো 26 হবে। তাহলে দেখো এটা বলতেছিলাম। ওকে, তাহলে এখন এই যে করিম, রহিম তো পড়াশোনা শুরু করছে আগে থেকে ইংলিশটা, তাহলে সে দেখো পাইছে 26, আর তার যে বন্ধু আছে করিম সে পাইছে কত? হ্যাঁ, সে পাইছে তোমার হচ্ছে 6। তাহলে এখন তুমি চিন্তা করো তো, চান্স পাওয়ার দৌড়ে কে আগে থাকবে বলো? দেখো সে ননের কিন্তু মার্ক বেশি পাইছে, এবং ননের পাশাপাশি প্যারালালি সে ইংলিশটা পড়ছে, সে ইংলিশে পাইলো 26 আর এখানে পাইছে কত বলো তো? বাকি তিনটা মিলে পাইছে কত? 80 পাইছে। আর এই বেচারা সে শুরু থেকে ইংলিশ পড়ে নাই, শুধু টানাটানে পাস করছে, কত পাইছে? 6 পাইছে। আর এইদিকে তোমার হচ্ছে ননে কত পাইছে? 75 পাইছে। বলো তো? হ্যাঁ, সেও পাস করছে, এও পাস করছে, এটাও পাস করছে, এটাও পাস করছে। কিন্তু এটা কি তোমার কোনো একাডেমিক পরীক্ষা যে তুমি এখানে পাস করলে তোমার একটা গ্রেড আসবে? না, এটা হচ্ছে কি একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে তোমাকে মেধা তালিকায় ঢুকতে হবে। ঠিক আছে? প্রশ্ন সহজ হলে বেশি মার্কের চান্স হবে, প্রশ্ন কঠিন হলে কম মার্কের চান্স হবে। ঠিক আছে? কিন্তু ইংলিশ কোয়েশ্চেন কঠিন হওয়ার কোনো পসিবিলিটি নাই। তুমি যদি ভালোভাবে বেসিকলি ইংলিশটাকে শেষ করতে পারো শুরু থেকে শেষ পর্যন্ত, ইংলিশ কঠিন হওয়ার মতো কোনো কোয়েশ্চেনই হবে না। তুমি যাইবা, সব দেখবা আর দেখাবা। কথা বুঝতে পারছো? কিন্তু এই যে একটা দুইটা কথা বলে দেয় যে ইংলিশ তুই না পড়েও পাস করবি, 10টা এমসির মধ্যে দেখি 10টা এমসির মধ্যে দাগা এদের চোখ বন্ধ করে, তবুও তো 2টা হয়ে যাবে, 3টা হয়ে যাবে। এটা আসলে ভুল কথা। মানে আল্লাহ এত বেশি হয় নাই যে যে ছেলেটা পরিশ্রম করে নাই, সারা বছর কাজ ডুডু করে পড়াশোনা করে নাই, ঘুরছে এদিক সেদিক, সে ডুয়েটে চান্স পেয়ে যাবে। ভাই ডুয়েট চান্সটা এত সোজা না। এখানে কখনো একটা অলস ব্যক্তি যে পড়াশোনা করে নাই, গাদা গর্দব, হ্যাঁ কখনো ডুয়েটে ঢুকতে পারবে না। কথা বুঝছো? আর ডুয়েট এডুকেশন টেস্টের এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে ইংলিশে ভালো করা। এই যে বললাম না, একজন পাইছে 26 আর একজন পাইছে কত? 6। দুজনেই কিন্তু পাস করছে, কিন্তু এই বেচারার মার্ক কত? 26 আর এর মার্ক কত? 6। তাহলে তুমিই বলো কি আগে থাকবে বলো তো? চান্স পাওয়ার দৌড়ে অবশ্যই যে 26 পেয়েছে সে আগে থাকবে। তার মানে তোমাকে পাস করলে, মানে তুমি যদি ইংলিশে পাস করো তাহলে তোমার চান্স হয়ে যাবে। ব্যাপারটা আসলে এরকম নয়, ব্যাপারটা অনেক কঠিন। কারণ যে ছেলেগুলো পাস করে, তুমি এটা পাবো মিনিমাম 50টা ছেলে, ধরো ত্রিপুলিতে 120টা সিট না, 120টা সিট, ঠিক আছে? মিনিমাম 50টা ছেলে 26 পাবে, মানে তোমার 20-এর উপরে করে পাবে। এই 50টা ছেলে মিনিমাম এরা 20+ পাবে ইংলিশে, 20+ পাবে। কথা বুঝছো? তাহলে দেখছো তুমি কম্পিটিশনটা কিসের উপর ভিত্তি করে হয়। তাহলে আমি তোমাকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমাকে গাজীপুরের কোনো কোচিং ডিরেক্টরও বলবে না, তোমার কোনো বড় ভাই বলবে না, অর্থাৎ কোচিংয়ের সাথে সংশ্লিষ্ট কোনো বাইরে তোমাকে এই কথাগুলো বলছে, তারপর তুমি আমাকে বলিও। কথা বুঝছো? এরা ইংলিশে শুরুই করে না। গাজীপুরের কোনো কোচিংয়ে তোমার ইংলিশটা প্রথমে শুরু করে না, অথচ ইংলিশ হচ্ছে বর্তমান সময়ের ডুয়েটে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা মানে হচ্ছে কি হাতিয়ার। তুমি এটাতে তুমি যদি মনে করো তুমি ফিজিক্সে একটা ম্যাথ ভুল করে ফেলছো, ধরো ফিজিক্সে তুমি একটা ম্যাথ কি করে ফেলছো? ভুল করে ফেলছো। হ্যাঁ, তাহলে একটা ম্যাথে কত মাত্র? 7 মার্ক। তুমি ফিজিক্সে একটা ম্যাথ তুমি ভুল করে ফেলছো, তাহলে তোমার 7 মার্ক এখান থেকে চলে গেল। তাহলে তুমি তো পাইছিলে 26, হ্যাঁ বাদ দাও, 26 থেকে 7 বাদ দিলে কত? 19। তাহলে দেখো তোমার কিন্তু 19 মার্ক থাকতেছে। দিস ইজ হিউজ মার্ক। এই 19 মার্কও কিন্তু তোমার ইংলিশে পাওয়া তোমার জন্য কিন্তু হিউজ মার্ক। কথা বুঝছো? এবং ইংলিশ সিলেবাসটা তুমি যদি বুঝে শুনে পড়াশোনা করতে পারো, একদম বেসিক থেকে ফিল করে করে যদি পড়াশোনা করতে পারো, তাহলে তোমার জন্য চান্স পাওয়া কঠিন নয়। ঠিক আছে? তো তোমাকে জুনায়েদ ভাই তার জায়গা থেকে সেরাটা দিবে, তুমি যদি তোমার জায়গা থেকে সেরাটা দাও তাহলেই কিন্তু পসিবল। তাহলে যখন তোমার সেরাটা আর আমার সেরাটা একসাথে হয়ে যাবে, তখন সেখান থেকে একটা ভালো কিন্তু একটা আউটপুট আসবে। ঠিক আছে? তো তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করবা, এবং প্রত্যেকটা ক্লাসের নোট করে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপে সাবমিট করে দেবা। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, একদম শুরু থেকে, যে আজকের ক্লাসে সিলেবাস থেকে শুরু করে কিভাবে প্রশ্ন আসে, কেমনে আসে, অল অ্যান্ড এভরিথিং তোমার হচ্ছে নুটকাতায় থাকবে। এটা তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট। তোমাকে একদম বেসিক থেকে যতটুকু লাগে, শুধু এডমিশন নয়, জবের জন্য ইংলিশের যত কিছু লাগে, তোমাকে অল অ্যান্ড এভরিথিং জুনায়েদ ভাই প্রোভাইড করবে। কিন্তু কথা হচ্ছে ক্লাসে রেগুলারলি আসা লাগবে এবং নোটগুলো সুন্দরভাবে গুছায় করা লাগবে। তুমি যদি আমাকে এতটুকু এনশিওর করে দিতে পারো যে ভাই হ্যাঁ ক্লাসে আসবো, নোটগুলো ঠিকঠাকভাবে করবো, গাজীপুরে আসার পরে তোমাকে ইংলিশের জন্য আর কোনো ভাবতে হবে না।
তোমাকে জুনায়েদ ভাই যা পড়াবে, যেখান থেকে বলে দিবে যে এই প্যাটার্নগুলো পড়িও, এইভাবে এইভাবে প্রশ্ন আসবে, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, তুমি জাস্ট ঠিক এইভাবে লিখে রাখবা। নোট খাতা মানে এই না যে তোমার হচ্ছে কি যে লাল কালি, নীল কালি, হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে দাগায় দাগায় পড়া, এটা মানে নোট না। নোট মানে হচ্ছে তোমার মস্তিষ্ক থেকে যে ইনফরমেশন আসে সেটাকে তোমার মতো করে প্যাটার্ন করে লিখে রাখা। তাহলে আমি তোমাকে বলে দিব যে এই কোশ্চেনটা রিটার্নে আসবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, তুমি লিখে রাখবা যে জুনায়েদ ভাই বলছিল যে এখান থেকে এমসিকিউ আসতে রিটার্ন আসতে পারে, তুমি জাস্ট এই খাতাগুলো পড়ে যাবা। তুমি যে কোনো পরীক্ষা দেওয়ার আগে শুধু খাতাগুলো পড়ে যাবা, ইনশাল্লাহ তোমার সেখান থেকে কমন আসবে, এবং ডুয়েটেও কিন্তু তাই আসবে। এবং জুনায়েদ ভাই তোমাকে সবচেয়ে রুলস কম ইউজ করে, মানে রুলসের বাইরে গিয়েও কীভাবে পড়ানো যায় সেটা কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করি আমি আমার জায়গা থেকে, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে রুলসের বাইরে গিয়ে মানে রুলস মানে একদম বইয়ের মতো করে মুখস্থ করাবো না, আমি আমার নিমোনিক্স, আমি আমার ট্রিক্স ব্যবহার করে, অর্থাৎ আমি যেভাবে মনে রাখছি ঠিক সেম প্রসিডিউর আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা ক্লাসগুলো খুব ধৈর্য সহকারে করবা, করলে আশা করি তোমাদের যে এই যে ইংলিশ নিয়ে একটা ভয়, হ্যাঁ, আমাদের ছেলেপেলে ম্যাক্সিমামের ইংলিশ নিয়ে একটা ভয় থাকে, তোমাদের এই ভয়টা আসলে থাকবে না, আমি বিশ্বাস করি। কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে আমরা মোটামুটি এখন দেখবো কোশ্চেন কিভাবে আসে, ঠিক আছে? জাবের ভাই, লাইভে কজন আছে? লাইভে কজন আছে? লাইভে ফেসবুক লাইভে লাইভে কজন আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। ও, উত্তর কি জাবের ভাই দিবেন? আচ্ছা দেখো, যেটা হচ্ছে ডুয়েট এডমিশন টেস্টে ছেলে ফেলে দুইটা বিষয় নিয়ে একটু বেশি মানে ঝামেলায় পড়ে, এর মধ্যে একটা হচ্ছে তোমার ইংলিশ, হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার কেমিস্ট্রি, আরেকটা হচ্ছে তোমার কি কেমিস্ট্রি, ঠিক আছে? তো এখন আমি যদি এই দুটার মধ্যে রেটিং করি যে এই দুটার মধ্যে তোমার হচ্ছে কি মানে কোনটাতে পড়ার বেশি ঝামেলা পোহায়, তাহলে এখানে আসবে সবার আগে ইংলিশ। কারণ কি, এই কেমিস্ট্রিতে কিছু মেমোরাইজিং পার্ট আছে, মানে মুখস্থ করে রাখা যায় এরকম অনেক পার্ট আছে, কথা বুঝছো? তো এই মুখস্থ পার্টগুলো তুমি কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে তুমি অনায়াসে 20+ তুলতে পারবা। 20+, মানে মুখস্থ যে পার্টগুলো আছে তুমি যদি এই পার্টগুলো কমপ্লিট করো তাহলে 20+ তোলা যায়। কিন্তু তোমাকে একজন ভালো মেন্টরের সাথে যোগাযোগ করা লাগবে, যে কেমিস্ট্রিটা খুব ভালোভাবে তার মাথায় আছে, তাকে নিয়ে তুমি যদি এই কাজগুলো করো যে ভাই আমাকে আপনি কেমিস্ট্রিটা এমন একটা আউটলাইন দেন যেন হচ্ছে আমি এটাতে 30-এর মতো তুলতে পারি। তুমি যখন 30-এর প্রিপারেশন নিবা তাহলে আলটিমেটলি তুমি মনে করো 25+ তুলে ফেলতে পারবা, মানে এগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট। আর তুমি যে আরেকটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো, মানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম দাও কেমিস্ট্রিতে, তাহলে কিন্তু আরো বেশি ভালো করতে পারবা। তো আমার কথা হচ্ছে তুমি ইংলিশ যে সাবজেক্ট আছে এইটা তুমি কিন্তু কি যে 2-3 মাস পড়াশোনা করে কিন্তু তুলতে পারবা না, ঠিক আছে? এবং এইখানে তুমি যদি মানে ঠাড়ায় মূল রুলস মুখস্থ করে ফেলো তাহলে তুমি এখানে ভালো করতে পারবে না। কেন পারবে না আমি যদি তোমাকে বলি, কারণ তুমি কিন্তু এডমিশন টেস্টের দিন তুমি তোমার ডিপার্টমেন্ট নিয়ে যাবা সাথে ব্রেনে, তারপর কি ফিজিক্স কেমিস্ট্রি তারপর ম্যাথ নিয়ে যাবা, তাহলে মোটামুটি তুমি একটা হিউজ সিলেবাস নিয়ে তুমি কি এডমিশনে ঢুকবা, মানে ভর্তি পরীক্ষার দিন যাবা ডুয়েটের ভিতরে। তাহলে দেখো তো এই যে তোমার একটা সিলেবাস, এত বড় একটা সিলেবাস তুমি কি এডমিশন টেস্টে নিয়ে যেতেছো, তাহলে এখানে থেকে যদি তুমি ইংলিশ খালি সব মেমোরি মানে মুখস্থই করো তাহলে কি এত আউটপুট ভালো দিতে পারবা তুমি এই প্রেশারের মধ্যে? এমনি তো অনেক ছেলে নার্ভাস হয়ে যায়, কথা বুঝছো? তাহলে ইংলিশটাকে তুমি যদি ভালো করতে পারো, ঠিক আছে, তাহলে তোমাকে এটা চান্স পাওয়ার রেটিং তোমাকে অনেক বেশি বাড়ায় দিবে। হ্যাঁ, তার পাশাপাশি তুমি যদি কেমিস্ট্রিতেও ভালো করে ফেলতে পারো তাহলে তুমি একদম অলরাউন্ডার হয়ে যাবা। তুমি যদি ডিউরেশন টেস্টে ইংলিশ আর কেমিস্ট্রি এই দুটোতে কূপ দিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে বলে দিব যে তোমার চান্স পাওয়ার হার অনেক বেড়ে গেছে। কিন্তু বাকিগুলোতে পাস করতে হবে, তোমাকে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে পাস করতে হবে। এখন মনে করো তুমি ম্যাথে ফেল করে ফেলছো বা তোমার ফিজিক্সে ফেল করে ফেলছো, তাহলে এখানে ইংলিশে 30/30 আর এখানে কেমিস্ট্রি 40/40 করে কোনো লাভ আছে? লাভ হবে বলো তো? হ্যাঁ, তার মানে কি দাঁড়াইলো, তোমাকে ওইগুলোতে ভালো করতে হবে। এবং তুমি যদি এই যে ইংলিশ আর কেমিস্ট্রি তুমি যদি ভালো করে ফেলতে পারো তাহলে তুমি একটা এক্সট্রা বেনিফিট পাইলা, এটা হচ্ছে তোমার একটা এক্সট্রা বেনিফিট, বুঝতে পারছো? হ্যাঁ বলো, অবশ্যই।
আচ্ছা দেখো আমাদের এখন তো বর্তমান যে কোশ্চেন প্যাটার্নটা সেটা মানে পরীক্ষা পদ্ধতিতে 3টা ধাপে হয়। প্রথমে হচ্ছে এমসিকিউ, তারপর নন ডিপার্টমেন্ট রিটেন, ডিপার্টমেন্ট রিটেন। সো 3টা ধাপের মধ্যে যে কোনো একটা ধাপ কিন্তু হার্ড হবে, বুঝছো? যে কোনো একটা ধাপ কিন্তু হার্ড হবে। তাহলে হার্ড হওয়া মানে এই না যে তুমি ফেল করে ফেলবা, মানে ওইখানে তোমার কমন থাকবে। তো কমন জিনিসগুলোকে কিন্তু ভুল করা যাবে না। মানে আসলে কি যে প্রশ্ন হার্ড বলতে কোনো কিছু হয় না, ঠিক আছে? তোমার কিন্তু কমন থাকবে, ওই কমন পার্টগুলো তোমাকে ভুল করা যাবে না। তুমি যদি কমন পার্টগুলো ভুল না করো তাহলে তুমি অবশ্যই ডিপার্টমেন্টে পাস করবা, মানে এখানে পাস করার মতো মার্ক থাকবে। কিন্তু কথা হচ্ছে ভুল করা যাবে না। তুমি যদি ভুল না করো তাহলে তুমি পাস করবা, প্রশ্ন সহজ হোক কঠিন হোক তুমি পাস করবা ভাই। যদি তোমার প্রিপারেশনটা ভালোভাবে থাকে ডিপার্টমেন্টে বা নন ডিপার্টমেন্টে, তুমি কখনো ফেল করবা না ভাই, তুমি পাস করবা। কিন্তু তোমাকে ভুল করা যাবে না। কি ভুল করা যাবে না? তোমার যেগুলো কমন পড়ছে সেগুলো ভুল করা যাবে না, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম। ধরো তুমি যেটা ভুল করে ফেলছো, হয়তো অন্য যে প্রতিদ্বন্দ্বী আছে কম্পিটিটর সেটা পেরে ফেলছে, তার মানে কি তারই চান্স হবে আর কি। যে মেইন জিনিসটা হচ্ছে তোমাকে আসলে ভুল করা যাবে না, ভুল না করলে তোমার চান্স হবে। বুঝতে পারছো? না না, এমসিকিউতে নেগেটিভ মার্কিং নেই। আমাদের এমসিকিউতে নেগেটিভ মার্কিং নেই। কিন্তু নেগেটিভ মার্কিং নাই বলে যে মনে করা হয়, যে বললাম না যে তুমি যদি চোখ বন্ধ করে দাগায় দাও সবগুলো 3 নাম্বার, সবগুলো 4 নাম্বার বা 2 নাম্বার, তাহলে তোমার এমসিকিউ হয়ে যাবে। ব্যাপারটা আসলে এরকম নয়। কথা বুঝছো? মানে আইডিয়া ছাড়া তুমি মনে করো এমনি এমনি পেরে ফেলবা, এটা আসলে পসিবল হয় না কখনো। কথা বুঝতে পারছো? আইডিয়া থাকাই লাগবে। আর কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে এখন আমরা সিলেবাসটা সম্পর্কে আলোচনা করি, যে আমাদের কিভাবে কোশ্চেন আসে, কোথা থেকে আসে, কেমনে আসে, নাকি বলো? ওকে দেখো, তাহলে প্রথমে হচ্ছে আমরা শুরু করলাম পার্ট অফ স্পিচ দিয়ে। পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করলাম, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে কিভাবে কোশ্চেন আসে সেটা আমরা দেখব। তো দেখো ভাই, আচ্ছা আমাকে আগে এনশিওর করো, আমরা এইদিকে সিলেবাসটা সম্পর্কে আলোচনা করবো, আমাকে কি দেখা যায় ভালোভাবে? আচ্ছা তো দেখো, তোমরা জানো এই যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কি বাক্যের অংশ, বা আমি যে আরো সহজ বাংলায় বলি যে কথার অংশ। কি অংশ? কথার অংশ। তাহলে দেখো আমি বলছি বাংলাতে অনেক কথাবার্তা বললাম, ঠিক আছে? তাহলে আমরা যদি বাংলা ব্যাকরণ অনুসারে এগুলো এক একটা নাম আছে, যে আমার কথার অংশগুলো এক একটা পার্টের কি আলাদা করে নাম আছে। ঠিক সেম ভাবে আমরা যখন হচ্ছে তোমার কি ইংলিশে কোনো কথা বলবো, তাহলে ইংলিশের সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের মানে প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা পার্ট অফ স্পিচ আছে। এটাকে বলা হচ্ছে কি পার্ট অফ স্পিচ। কথা বুঝতে পারছো তোমরা? ওকে আচ্ছা তাহলে দেখো, আমি তোমাকে বললাম, মনে করো আমি লিখলাম হচ্ছে কি গো। গো মানে কি? যাওয়া না? গো মানে হচ্ছে যাওয়া। তাহলে কোনো কিছু করা, হওয়া বা থাকা মানে হচ্ছে ভার্ব। তার মানে গো শব্দটা হচ্ছে একটা ভার্ব। গো শব্দটা কি? একটা ভার্ব। তাহলে এই গো ওয়ার্ডটা যখন সে একলা আছে, মানে সে যখন একা, তার অর্থ হচ্ছে কি যাওয়া। গো মানে কি? যাওয়া, যাওয়া। তাহলে এই যাওয়া ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। কিন্তু এই গো যখন কোনো সেন্টেন্সে ইউজ হবে, কোনো সেন্টেন্সে যায় বসবে, তখন এই গোয়ের সে তো জন্মগতভাবে ভার্ব, কিন্তু তার কি এই যে পার্ট অফ স্পিচটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতে পারে। বিষয়টা কেমন? আমি যদি বলি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, মানে এটাই পৃথিবীর নীতি, ঠিক আছে? ওকে, তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখন দেখো তো, এই যে এখানে যে গোটা আছে, এখন এই গোটা কোন পার্ট অফ স্পিচ? তাহলে গো যখন আমাদের একা ছিল তখন সে ভার্ব, আর এই গো যখন আমার সেন্টেন্সের ভিতরে ইউজ হয়েছে, কোথায় ইউজ হয়েছে ভাইয়া? সেন্টেন্সের ভিতরে, তখন কিন্তু সে আর ভার্ব নয়, এখন এই গোটা হয়ে গেছে নাউন। কেন নাউন? এটা হয়ে গেছে এখন কি নাউন, কারণ গ্রামারের নিয়ম অনুসারে এই যে আর্টিকেল আছে না, আর্টিকেল দি, আর এই পাশে আছে কি অফ। তাহলে দেখো এখানে দি এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে কি পার্ট অফ স্পিচ। কথা বুঝছো নাকি বুঝো নাই? তাহলে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো এই প্যাটার্নে আসবে। দেখো তুমি জানো, আমি জানি, সবাই জানে গো ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব। গো মানে হচ্ছে যাওয়া, কোনো কিছু করা, হওয়া, থাকা মানে ভার্ব। এগুলো তোমাদেরকে সামনে ডিটেইলস পড়াবো ভার্বের চ্যাপ্টারে, একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। তাহলে এই গো যখন কোনো সেন্টেন্সে হইছে, এই গোটা যখন কোনো একটা সেন্টেন্সে যায় বসছে, তখন তার অর্থ মানে পার্ট অফ স্পিচটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখো কোথায় ভার্ব আর কোথায় নাউন। নাউন মানে হচ্ছে নাম, নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। তাহলে গো হচ্ছে আমরা জানি ভার্ব, কিন্তু গো যখন সেন্টেন্স ইউজ হয়েছে তখন বেচারা হয়ে গেছে কি তার পজিশনের উপর ভিত্তি করে সে হয়ে গেছে নাউন। তাহলে এটা হচ্ছে কি পার্ট অফ স্পিচ। তাহলে তোমাদেরকে
মনে করে সেন্টেন্সটা আসলো এইভাবে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই গোয়ের নিচে আন্ডারলাইন করা থাকবে, তখন কোয়েশ্চেন করবে দ্য আন্ডারলাইন ওয়ার্ল্ড ইজ, তখন অপশনে থাকবে হচ্ছে তোমার নাউন, অপশনে থাকবে হচ্ছে তোমার কি ভার্ব, অপশনে থাকবে তোমার হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে তোমাকে বলবে যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, মানে এখানে গোয়ের নিচে আন্ডারলাইন করা থাকবে, আন্ডারলাইন, বলবে যে এই ওয়ার্ডটা আসলে কি। তাহলে তোমার যে বন্ধু মনে করে যে হ্যাঁ পরে আসছে কি গো মানে ভার্ব, গো একটা ভার্ব, যাওয়া, হ্যাঁ তো ভার্ব দাগাবে কি ভার্ব, কিন্তু আসলে কি ভার্ব, আসলে সে ভার্ব না, সে কি নাউন। কেন নাউন? কারণ দি এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড বসলে সেটা হয়ে যায় কি নাউন। এই বুঝতে পারছো সবাই? ওকে, আচ্ছা তাহলে এটা তো গেল। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা যদি দেখি, তোমরা আমাকে বলো তো, একটা সেন্টেন্স লিখলাম যে উই লিভ ইন ঢাকা সিটি, উই লিভ ইন কি ঢাকা সিটি, আমি আন্ডারলাইন করলাম ঢাকার নিচে, কার নিচে আন্ডারলাইন করলাম বলো তো ভাই? ঢাকার নিচে। বলো তো ঢাকাটা কোন পার্ট অফ স্পিচ বলো তো? এই তোমরা কমেন্টে উত্তর দিও, কমেন্টে কি বলছে এরা? এখানে কমেন্ট দেখা যায় না? এই তোমরা কমেন্টে বলো তো এই ঢাকাটা কোন পার্ট অফ স্পিচ? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো নাউন হয় নাকি কি হয়। তো দেখো, তাহলে দেখছো আমি এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার অফলাইন যতগুলা বেস আছে সবগুলা বেসে আমি দিছিলাম যে এই যে উই লিভ ইন ঢাকা সিটি, আমরা ঢাকা শহরে বাস করি, তাহলে এই ঢাকাটা কোন পার্ট অফ স্পিচ? সবাই তোমার মতো করে বলছিল যে ঢাকাটা হচ্ছে কি এখানে নাউন, কিন্তু যখন একটা ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে ইউজ হয়ে যায় তখন তার কিন্তু পার্ট অফ স্পিচ চেঞ্জ হয়ে যেতে পারে উইথ রেসপেক্ট টু তার ফাংশন বা তার পজিশন। তাই বুঝতে পারছো? তাহলে দেখো এই যে সিটি, সিটি আছে না, সিটিও একটা নাউন, এই ঢাকা ওয়ার্ডটাও একটা নাউন। তো গ্রামারে কি হয়, নাউনের আগে যদি তোমার নাউন থাকে তখন সেটা আর নাউন থাকে না, এটা করে কি এই সিটি নামক যে নাউনটা আছে এই নাউনটাকে মডিফাই করে ফেলছে। কথা বুঝতে পারছো? অর্থাৎ নাউনের আগে যদি নাউন থাকে তখন সেটার ফাংশনালি বা পজিশন অনুসারে সে আর নাউন থাকে না, সে হয়ে যায় হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাহলে এই ঢাকাটা আমার সিটি নামক নাউনটাকে মডিফাই করে সে হয়ে গেল কি তার পজিশন অনুসারে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। এই বুঝছো কিনা বলো? তাহলে এই জিনিসটা হচ্ছে কি তোমার পার্ট অফ স্পিচ, মানে তোমাকে আইডেন্টিফাই করতে বলবে। তো তুমি তো জানতা যে এই বেচারা হচ্ছে কি ঢাকা, সবাই জানে ঢাকা একটা প্রপার নাউন, ঠিক না? কিন্তু আসলে সে এই বাক্যে সে নাউনের মতো কাজ করছে না, সে কাজ করছে কার মতো করে? অ্যাডজেক্টিভের মতো করে। কারণ কি সে এই সিটি হচ্ছে একটা নাউন, সিটি হচ্ছে একটা কমন নাউন। তোমাদেরকে অল অ্যান্ড এভরিথিং আমি পড়াবো, কিন্তু আমাদের ছেলেপেলেরা এডমিশন টেস্টে কেমনে কোশ্চেন আসে, কোথা থেকে আসে, কিভাবে আসে, আর এগুলাই জানে না। তাহলে তুমি যখন জানবা না যে কেমনে কোশ্চেন আসে, কিভাবে আসে, কোথা থেকে আসে, তাহলে তুমি কি পড়াশোনা করে মজা পাবা? কখনোই মজা পাবা না। তোমার জুনিয়র ভাই সবসময় এই ফিল্ডটা দেয়, আমি অফলাইনে দেও, তোমাদেরকে অনলাইনেও এটা পড়াবো, মানে আমি যেখানেই পড়াবো আমি আগে সিলেবাস পড়াবো, আমি আগে সিলেবাস বুঝাই, আমি সব কিছু প্যাটার্ন বুঝাই দিই, তারপরে আমি ক্লাসে ঢুকি। এবং আমার যে সেকেন্ড ক্লাসটা হবে ওইখানে আমি তোমাকে বেসিক দিব, আমি তোমাকে সরাসরি পার্ট অফ স্পিচ পড়াবো না। পার্ট অফ স্পিচ পড়ানোর আগে আমি তোমাকে তোমার যে ইংলিশের স্ট্রাকচার, তোমার যে ফাউন্ডেশন, ও আচ্ছা সজীব কোয়েশ্চেন করছে ভাই সিটি যে নাউন সেটা বুঝবে কিভাবে? সিটি হচ্ছে তোমার কি শহর, শহর শহর ঠিক আছে, শহর তো একটা নাম, এটা একটা নেমিং ওয়ার্ড না, নাউনে সব পড়াবো, ঠিক আছে? সিটি মানে হচ্ছে কি শহর, ঠিক আছে? এই শহর যে একটা নাউন, এটা একটা নেমিং ওয়ার্ড। তাহলে এই ঢাকা সিটি নামক নাউনের আগে একটা নাউন বসে গেছে, সেটা হচ্ছে কি ঢাকা, এই জন্য ঢাকাটা হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। এখন তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাই, হ্যাঁ দেখো খুবই চমৎকার জিনিস, খুবই চমৎকার জিনিস। আচ্ছা আমাকে বলো তো এই ইন কি, ইন কি বলো তো? প্রিপজিশন না? ইন হচ্ছে একটা প্রিপজিশন। তো তুমি এটা মনে রাখবা, প্রিপজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, যদি প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা হয় নাউন, আর যদি তোমার দুইটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি এখানে লিখলাম যে প্রিপজিশন, প্রিপজিশন টু বাদে, কি বাদে? টু বাদে। টু কেন বাদে এটা পরে বলবো, টুটাকে কেন বাদ দিলাম এটা পরে বলবো, ঠিক আছে?
কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটাকে বলে ইনফিনিটিভ। ঠিক আছে, ওকে। তাহলে টু বাদে যদি তোমার কয়টা ওয়ার্ড থাকে ভাই? 3টা ওয়ার্ড। তাহলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা হবে কি অ্যাডভার্ব। বুঝছো? হ্যাঁ বুঝছো কিনা? এই জিনিসটা কি বুঝছো? যদি প্রিপজিশনের পরে 3টা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড ভাই? 3টা ওয়ার্ড। তাহলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। তাহলে বলো তো ভাই ইনটু একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের কয়টা ওয়ার্ড আছে ভাই? 2টা ওয়ার্ড আছে। একটা কি সিটি, তাহলে এটা নাউন, তারপরে একটা কি আছে ঢাকা। তাহলে দেখো তো এই যে নাউন যদি 2টা ওয়ার্ড আছে, এখানে কয়টা ওয়ার্ড আছে ভাই? 2টা ওয়ার্ড। তাহলে শেষেরটা হচ্ছে নাউন, তার আগেরটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এই জন্য এই ঢাকাটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই বুঝছো কিনা বলো? এই বুঝতে পারছো? হ্যাঁ কি বললো? আবার রিপিট করবো? ওকে ঠিক আছে। যেটা বলতেছিলাম যে প্রিপজিশন, তুমি জানো যে প্রিপজিশন কি? ইন, এট, ফ্রম, অ্যাবভ, ডাউন, তারপরে তোমার হচ্ছে কি ফর, এট, এরা সব হচ্ছে প্রিপজিশন। কিন্তু এখানে হচ্ছে কি টু বাদে, মানে প্রিপজিশন যে টু আছে এই টুটাকে বাদ দিয়ে, কারণ কি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এগুলো তোমাদেরকে সামনে পড়াবো, কোনো টেনশন নাই। তুমি জাস্ট এখানে বোঝার চেষ্টা করো যে প্রিপজিশনের পরে যদি তোমার 3টা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? 3টা। তাহলে শেষেরটা হবে কি নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? অ্যাডভার্ব। এটুকু কি বুঝছো তাপস? তাহলে দেখো তো এখানে প্রিপজিশন আছে কি ইন, ইনের পরে কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড, তাই না? তাহলে দেখো শেষেরটা তাহলে কি হবে? নাউন হবে না? তাহলে এরপরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে না? হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা কিসে পড়ছে? ঢাকাটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে গেছে না? তাহলে এই জন্য এখানে ঢাকাটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা আরো বেসিক ভাবে শিখছি কি সিটিও একটা নাউন, ঢাকাও একটা নাউন। নাউনের আগে নাউন তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাঁ অ্যাডজেক্টিভ হয়ে যায়। কথা বুঝতে পারছো? এখন আমি তোমাকে বললাম যে আই সো এ ওয়ান্ডারফুল গার্ল, কি লিখলাম? ওয়ান্ডারফুল গার্ল। ঠিক আছে, তাহলে আইসো মানে কি? আমি দেখেছিলাম এ ওয়ান্ডারফুল গার্ল, একটি চমৎকার মেয়ে, ঠিক আছে, বা একটি সুন্দর মেয়ে। ওকে ফাইন। তাহলে দেখো তো এই যে এখানে আছে গার্ল আর এখানে আছে কি ওয়ান্ডারফুল। তোমাকে বললো যে এইখানে ওয়ান্ডারফুল শব্দটা কোন পার্ট অফ স্পিচ? তোমাকে বললো যে এখানে ওয়ান্ডারফুল শব্দটা কোন পার্ট অফ স্পিচ? তো বলো তো কোন পার্ট অফ স্পিচ ওয়ান্ডারফুল? আচ্ছা ঠিক আছে, তো তোমরা এটা অনেকে বলে ফেলছো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমি তোমাকে বুঝিয়ে দিই। এখানে কোশ্চেন হচ্ছে এই গার্ল কি বলতো? গার্ল কি নাউন না একটা? গার্ল কিন্তু একটা নাউন, অর্থাৎ গার্ল হচ্ছে কি মেয়ে, মেয়ে কিন্তু একটা নাউন, এটা একটা হচ্ছে কমন নাউন। তোমাদেরকে নাউন পার্টে সব পড়াবো। তো তুমি বেসিক্যালি জানো যে গার্ল হচ্ছে একটা নাউন। গার্ল, গার্ল কথাটা হচ্ছে মানে ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। তাহলে এর আগে তোমার কি আরেকটা ওয়ার্ড আছে না? আছে তো, কি আছে? ওয়ান্ডারফুল। তা আই সো এ ওয়ান্ডারফুল গার্ল, আমি একটি মানে কি বলে এটাকে সুন্দর বা চমৎকার মেয়ে দেখেছিলাম, যাই হোক, ঠিক না? তাহলে দেখো তো এই ওয়ান্ডারফুল শব্দটা কি গার্ল নামক নাউনটাকে মডিফাই করে ফেলছে না? তো নাউনকে যে মডিফাই করে, তুমি সময় পড়ছো না যে নাউনকে যে মডিফাই করে সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায় না? তাহলে দেখো এই যে এখানে ফাংশন আছে, এটা কার মতো করে? অ্যাডজেক্টিভের মতো করে। কার মতো করে? অ্যাডজেক্টিভ। এখন তোমাকে আরেকটা শর্টকাট আমি দেখাই। শর্টকাটটা কি? সেটা হচ্ছে এখানে কি আছে? আর্টিকেল আছে না? বলো তো এটা কি একটা আর্টিকেল না? এই যে এখানে যে এ আছে, এটা কি আর্টিকেল না? তাহলে আর্টিকেলের পরে যদি তোমার একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হয়তো নাউন, যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে কি হবে? সেটা তোমার অ্যাডজেক্টিভ। যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে এখানে উপরে যে রুলসটা আছে, দেখো উপরে যে রুলসটা আছে সেখানে কি আমি অ্যাড করতে পারি না যে আর্টিকেল থাকতে পারে এ, এন অথবা দি, এবং কি প্রিপজিশন টু বাদে। এদের পরে যদি তোমার কয়টা ওয়ার্ড থাকে? 3টা ওয়ার্ড, তাহলে শেষেরটা নাউন, তারপর একটা কি অ্যাডজেক্টিভ, তারপর একটা কি অ্যাডভার্ব। তাহলে কাদের পরে দেখো তো এই যে আর্টিকেল এ, এন, দি, তারপর প্রিপজিশন। তাহলে দেখো তো আমরা এই যে 3টা জিনিসকে কিন্তু একসাথে করে ফেলতে পারি না? তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের আর্টিকেল এ, এন, দি এবং প্রিপজিশনের পরে যদি তোমাদের 3টা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড। নর্মালি 3টা ওয়ার্ড থাকে না, বেসিক্যালি 2টা ওয়ার্ড থাকে বা একটা ওয়ার্ড থাকে। যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হবে নাউন, তারপরটা হবে অ্যাডজেক্টিভ, এরপরটা হবে কি অ্যাডভার্ব। বলো তো রুলসটা ক্লিয়ার কিনা একদম? তোমরা কি বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখনো পার্ট অফ স্পিচ পড়াশোনা শুরুই করি নাই, তারপরে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন শিখে ফেলছি।
এই শিখে ফেলছি না বলো তো? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? তাহলে এটুকু কি তোমরা বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি বলো। আচ্ছা, তাহলে দেখো এ এন ডি এবং প্রিপোজিশনের পরে যদি তোমার কয়টা ওয়ার্ড থাকে, 3টা ওয়ার্ড, শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, এরপরটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এটা একটা চমৎকার রুল, তুমি এটা দিয়ে যে কত পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবা তুমি চিন্তাও করতে পারবে না। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে সহজ করে 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 প্রত্যেকটা পার্ট অফ স্পিচ তোমাদেরকে আমি একদম ক্লিয়ার করে দেবো। ওকে ফাইন, তাহলে আসো তোমাদেরকে আরেকটা চমৎকার জিনিস দেখাই। তো তুমি জানলে অবাক হবা, আমি তোমাদেরকে যতগুলো এখানে কি বলে এই এক্সাম্পল দিলাম, এই সবগুলো এক্সাম্পল কোনো না কোনো পরীক্ষাতে আসছে। যেটা বলতে চাচ্ছি, আমি তোমাদেরকে এই কোর্সে যতগুলো তোমাদেরকে আমি এক্সাম্পল দিব, যতগুলো এক্সাম্পল তোমাদেরকে আমি দিব, সবগুলো এক্সাম্পল কোনো না কোনো পরীক্ষায় আসছে, অর্থাৎ কোনো না কোনো পরীক্ষায় আসছে। দ্যাট মিনস আমার দেওয়া এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি তোমার নোট খাতা এগুলোকে তুলে রাখবে এবং এগুলো তুমি প্র্যাকটিস করবে একদম বেসিক ফিল করে করে। কোনো কিছু তোমাকে জুনায়েদ ভাই মুখস্থ করাবে না, এই মুখস্থ জিনিসটা আমার শুনলেই রাগ উঠে। আমি তোমাদেরকে কোনো কিছু মুখস্থ করাবো না, তোমরা জাস্ট আমার সাথে লেগে থাকবা, তোমাকে প্রিপেয়ার করার দায়িত্ব হচ্ছে আমার। তুমি 30-এ 30 পারো তোমার ক্যালোরি তৈরি হবে, আমি তোমাকে এতটুকু এনশিওর দিতে পারি। তুমি আমার ক্লাসগুলো যদি করো এবং তুমি যদি বাসায় প্র্যাকটিসটা করো, তুমি 30-এ 30 পারো মতো ক্যালোরি তুমি ডুয়েটে রাখবা। ডুয়েটের ইংলিশ কোয়েশ্চেন একদমই সহজ হয়, একদমই সহজ হয় ভাই, কিন্তু আমাদের ছেলেপেলেগুলো প্রিপারেশন নেয় না ওইভাবে। ঠিক আছে, এবং সিলেবাস খুবই ছোট, খুবই অল্প, সঠিকভাবে প্রিপারেশন নিতে পারলে 30-এ 30ও পাওয়া যায়, অনেকেই পাই। ঠিক আছে, আমি নিজেই তো মনে হয় 28+ আমি মোটামুটি ওইভাবে লিখে দিয়ে আসছিলাম। ঠিক আছে, তো ওইরকমই পাবো। হ্যাঁ, তো তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে তুমি অবশ্যই কিন্তু ইংলিশে একটা ভালো মার্ক তুলতে পারবে, খুবই সোজা, ইংলিশে মার্ক তোলা খুবই সিম্পল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখো তাহলে তোমাদেরকে এখন একটা আমি কোয়েশ্চেন দেই। আমি বললাম যে হি ওয়াকড, হি এটা হেঁটেছিল ফর এ হোয়াইল, কিছু সময়। দেখো তো আমি এখানে হোয়াইল আছে না, হোয়াইল, এই হোয়াইলের নিচে আন্ডারলাইন করলাম, দিয়ে তারপর দেখলাম যে এখানে লিখলাম নাউন, তারপরে এখানে লিখলাম হচ্ছে তোমার কি প্রোনাউন, তারপরে এখানে লিখলাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপরে লিখলাম হচ্ছে কি 4 নাম্বার দিলাম ভার্ব, ভার্ব। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে তোমরা আমার এই যে আগে যতক্ষণ যে চিল্লা চিল্লা বুঝাইলাম, এর উপর বেস করে বলো। এখানে কোশ্চেনটা হচ্ছে এটা, হি ওয়ার্কড ফর এ হোয়াইল, দ্য আন্ডারলাইন ওয়ার্ড হোয়াইল কোন পার্ট অফ স্পিচ, এখানে হোয়াইলটা কোন পার্ট অফ স্পিচ আমাকে বলো। আর যারা হচ্ছে আমাদের লাইভে আসো তারা আমাকে কমেন্ট বক্সে জানাও, এখানে হচ্ছে হোয়াইল কোন পার্ট অফ স্পিচ আমাকে জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও, হোয়াইল কোন পার্ট অফ স্পিচ। এই হোয়াইলটা কোন পার্ট অফ স্পিচ ক্লিয়ারলি বলো। এই হোয়াইলটা কোন পার্ট অফ স্পিচ, আমি তো মাত্র তোমাকে বুঝাইলাম যে এখানে একটা আর্টিকেল আছে। ঠিক আছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, 2টা ওয়ার্ড থাকলে কি হয়, শেষেরটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, 3টা ওয়ার্ড থাকলে কি হয়, শেষেরটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা অ্যাডভার্ব। সিকোয়েন্সটা তো এভাবেই ছিল, তাই না? দেখো হোয়াইল, এই হোয়াইল মানে হচ্ছে যখন, হোয়াইল একটা কনজাংশন, কি কনজাংশন ভাইয়া, সাবঅর্ডিনেট কনজাংশন। কিন্তু তোমাকে দেখতে হবে এই হোয়াইলটা সেন্টেন্সে কোথায় বসছে, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। কোথায় বসছে বলো তো, এই যে আর্টিকেল, আর্টিকেল এর পরে বসছে, এই জন্য এটা হয়ে গেছে কি নাউন, কি হয়ে গেছে নাউন, এই জন্য এখানে হোয়াইলটা হয়ে গেছে কি নাউন। তো তুমি জানো, আমি জানি, সবাই জানে যে হোয়াইল হচ্ছে একটা তোমার কি সাবঅর্ডিনেট কনজাংশন, কিন্তু এই হোয়াইল বেচার হয়ে গেছে কি নাউন। এটাকে বলে হচ্ছে তোমার কি সেন্টেন্সের পজিশনের উপর ভিত্তি করে একটা সেন্টেন্সের তোমার কি কি বলে এটাকে, তার পার্ট অফ স্পিচটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটাই হচ্ছে ভাই পার্ট অফ স্পিচ। বুঝছো কোশ্চেন কেমনে আসবে? তো তোমাকে সবাই বলবে, সবাই এটাকে বলবে এটা একটা মনে হয় কি এখানে তোমার অ্যাডজেক্টিভ, সবাই এটাকে, হ্যাঁ। তাহলে দেখো তো এখানে একটা তোমাদেরকে বলবে কি এটা অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে দেওয়া থাকবে হচ্ছে কি অ্যাডভার্ব, তাহলে সব ছেলে থাকবে কি একটা অ্যাডভার্ব, কি হয়ে গেছে এটা অ্যাডভার্ব, কিন্তু আসলে অ্যাডভার্ব নয় ভাই, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। কি এটা ভাইয়া? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বসছে, আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যদি বসে তাহলে এটা পার্ট অফ স্পিচ অনুসারে এটা হয় হচ্ছে তোমার নাউন। কি হয়? নাউন। এই সবাই বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো।
হ্যাঁ না না, আমাদের এটা ছিল শেষের দিক থেকে। এই যে আর্টিকেল এ এন তারপরে দি, তারপরে হচ্ছে প্রিপজিশন, এরপরে তোমার যদি একটা হতো তাহলে নাউন। এখন এদের পরে যদি আরেকটা ওয়ার্ড থাকে তাহলে শেষের দিক থেকে কাউন্ট হবে। তাহলে আমাদের সিরিয়ালটা কি ছিল? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি এটাকে এখানে লিখি, দাঁড়াও। আর্টিকেল এ এন দি, তারপরে তোমার হচ্ছে কি প্রিপজিশন। তাহলে এরপরে তোমার যে তিনটা ওয়ার্ড থাকে, কয়টা? তিনটা। তাহলে এইভাবে হিসাব করতে হবে। এই যে শেষেরটা নাউন, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। তারপর একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে 3 নাম্বার। কথা বুঝছো? শেষের দিক থেকে কাউন্ট করে আসবা। কোন দিক থেকে? শেষের দিক থেকে। এই তাপস তোমার ক্লিয়ার? হ্যাঁ, আমরা শেষের দিক থেকে কাউন্ট করবো ভাই, এই শুরুর দিক থেকে না, শেষের দিক থেকে। আমরা শেষের দিক থেকে কাউন্ট করে আসবো। আর্টিকেল এ এন দি এবং প্রিপজিশন, এখানে কিন্তু টু বাদে। কে বাদে? টু বাদে। টু বাদে আমরা শেষের দিক থেকে কাউন্ট করে আসবো ভাইয়া, শেষের দিক থেকে। এটা আমার তখন বলতে ভুল হয়েছিল। হ্যাঁ তারপর তোমার ক্লিয়ার হয়েছে ভাই? এখানে তুমি যদি নোট করো তাহলে আমাদের টাইম কনজিউমিং ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে? তুমি আগে আমার কথাগুলো ভালোভাবে শুনো, তারপর তুমি বসে বসে নোট করো, তখন জিনিসটা আরো বেশি ফিল করতে পারবা। কারণ দেখো আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলে ফেলবো, তুমি হয়তো সেটা শুনতে পাবো না নোট করার কারণে। তো নোট আর ক্লাস দেখা দুই রকম একসাথে হয় না, বুঝছো তাপস? ঠিক আছে, তো এটা আমি আগে বলছিলাম যে আমাদের সিকোয়েন্সটা হবে শেষের দিক থেকে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আচ্ছা আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, সমস্যা নেই। কি উদাহরণ দেওয়া যায়? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি পরে, হ্যাঁ সমস্যা নেই। তাহলে এটা মুছে দিলাম। আসলে তোমরা সবাই এটা বুঝতে পারছো যে, তাহলে আমি আবার রিপিট করি। আর্টিকেল এ এন ডি এবং প্রিপজিশনের পরে যদি তোমার কয়টা ওয়ার্ড থাকে? একটা ওয়ার্ড, তাহলে সেটা নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে সবার শেষেরটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ। যদি তিনটা ওয়ার্ড থাকে সবার শেষেরটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা কি অ্যাডভার্ব, অর্থাৎ পিছন দিক থেকে, ব্যাক সাইড থেকে, ঠিক আছে? আচ্ছা, আর দেখো আমি বললাম যে হি ইজ এ বয়, সে একজন ছেলে। দেখো এখানে আর্টিকেল কি এ না, তাহলে এরপরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, এই জন্য একটা নাউন। দেখো এই যে এরপরে একটা ওয়ার্ড আছে, এই জন্য একটা নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকতো তাহলে কি হইতো? শেষেরটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ। যদি তিনটা ওয়ার্ড থাকতো তাহলে কি হইতো? অ্যাডভার্ব হইতো। আমি তোমাকে আরো ভালো করে বুঝাই, দাঁড়াও। আমি বললাম শি ইজ এ গার্ল, সে একজন মেয়ে। তাহলে দেখো তো এটা হচ্ছে কি নাউন। এখন আমি আবার বললাম যে শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। তাহলে দেখো তো আমাদের নিয়ম অনুসারে কি হয়েছে? আর্টিকেলের পরে এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, গার্ল, এই জন্য হচ্ছে নাউন। আর এখানে কয়টা ওয়ার্ড আছে ভাই? দুইটা। তাহলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এই তারপর তোমার ক্লিয়ার? তাহলে আমি যদি আবার বলি যে শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে এখন কি হয়েছে দেখো তো, এখানে আছে আর্টিকেল এ, এর পরে কয়টা ওয়ার্ড আছে? তিনটা। শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি অ্যাডভার্ব, তার আগেরটা কি অ্যাডভার্ব। এই তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো, কমেন্টে জানাও সবার ক্লিয়ার কিনা। এই সবার ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের মোটামুটি পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে যে কিভাবে কোশ্চেন আসে। এখন ভাইয়া আরেকটা কোশ্চেন আমাদের আসতে পারে। দেখো তোমাদেরকে আমি বলি, আচ্ছা আমাকে বলো তো এই ওয়াটারটা কি? ওয়াটারটা কি বলো? ওয়াটারটা কি? আচ্ছা, ও আমাদের সাদমান কমেন্ট করছে যে ভাইয়া দিস আর্টিকেল এ ইন দিস সেন্টেন্স ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সমস্ত আর্টিকেল এবং সমস্ত ডিটারমিনার পার্ট অফ স্পিচের ভাষায় অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছো? আমি আবারও বলি, সমস্ত আর্টিকেল এবং ডিটারমিনার তাদেরকে অ্যাডজেক্ট আমরা পার্ট অফ স্পিচের ভাষায় বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি? তারা হচ্ছে একটা নাউনকে বিশেষায়িত করে ফেলে। অর্থাৎ হয়তো তারা নাউনের সংখ্যা বলে দেয়, নাউনকে মডিফাই করে, তারা সংখ্যা বোঝায়, পরিমাণ বোঝায়। অর্থাৎ ডিটারমিনার মানে হচ্ছে কোনো সংখ্যাবাচক কোনো কি ওয়ার্ড। যেমন আমি তোমাকে বলি যে আমাদের তারেক রহমান কি বলছে যে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ কি প্ল্যান, আমার একটি পরিকল্পনা আছে। তাহলে বলতো এখানে আর্টিকেল কি আছে ভাইয়া? এ, এরপরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা। সরি একটা ওয়ার্ড আছে না এরপরে? তাহলে এই জন্য এই প্ল্যানটা হচ্ছে কি একটা নাউন। কিন্তু আমি যদি বলি ভাইয়া এই আর্টিকেলটা কোন পার্ট অফ স্পিচ? এক্স্যাক্টলি, এই আর্টিকেলটা হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ।
আর্টিকেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ আমি যদি তোমাকে বলি, তোমরা শুধু সময় পড়ছো, তোমাদের স্যাররা পড়াইছে না যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, এই যে দেখো পরিমাণ, নাউনের কি বুঝাইছে ভাইয়া? পরিমাণ, তাই না? নাউনের কি বুঝাইছে? পরিমাণ বুঝাইছে। তাহলে তো বলছে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা আছে। তাহলে পরিকল্পনার সংখ্যা কতটি? একটি। তাহলে এই কথাটা কে বলছে? বলতে হচ্ছে কি তোমার আর্টিকেল এ। এই জন্য পার্ট টু স্পিচের ভাষায় সমস্ত ডিটারমিনার এবং সমস্ত তোমার হচ্ছে এই আর্টিকেল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা বলেন? এই কমেন্টে বলো ক্লিয়ার কিনা। ওকে ফাইন, ঠিক আছে, আসো। তাহলে যেটা বলতেছিলাম, আমি যদি বলি যে ওয়াটার, ওয়াটারটা কি? সবাই জানো এটা নাউন। ওয়াটার কি? একটা নাউন। আমি যদি বলি কোন নাউন, ওয়াটারটা কোন নাউন, তাহলে এটা আমার গণনার ভিত্তিতে হবে কি আনকাউন্টেবল নাউন, এবং এই ওয়াটারটা যেটা মেটেরিয়াল নাউন। ঠিক আছে, বেসিক্যালি নাউন। ওয়াটারটা হচ্ছে একটা নাউন। আমি যদি এটাকে আরো ভাঙি তাহলে সেটা হবে আনকাউন্টেবল নাউন। আমি যদি এটাকে আরো ভাঙি তাহলে সেটা হবে কি একটা মেটেরিয়াল নাউন। কিন্তু ভাই এই ওয়াটার যখন সেন্টেন্সে ইউজ হবে তখন কিন্তু সে কি আর্টিকেল, সরি, তখন কিন্তু সে নাউন না হয়ে অন্য কিছু হতে পারে। এটাই হচ্ছে পার্ট অফ স্পিচের খেলা, বুঝছো? মানে তুমি যাহা জানো তাহা হবে না, ঠিক আছে? তো দেখো বিষয়টা কিরকম, আমি যদি বলি যে আই ওয়াটার দ্য প্লান্টস, ঠিক আছে? প্লান্টস মানে হচ্ছে চারা বা গাছগুলোতে আমি কি দিচ্ছি? পানি দিচ্ছি। তাহলে বলো তো এখানে ওয়াটার কি? সবাই কমেন্টে জানাও ওয়াটারটা এখানে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, ওয়াটারটা হচ্ছে এখানে ভার্ব। কেন ভার্ব? দেখো তোমাকে আমি একদম কোনো প্রকার রুলস ছাড়া আমি তোমাকে একবার ইন ডেপথ তোমাকে বোঝাচ্ছি সেন্টেন্সটাকে ব্যাখ্যা করে। আচ্ছা তুমি তো বলো ভাইয়া, একটা সেন্টেন্সে কি থাকে? বেসিক্যালি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তারপর কি থাকে? অবজেক্ট থাকে না? থাকে, ঠিক আছে? তাহলে দেখো তো যদি আমি সেন্টেন্সটাকে একটু বিশ্লেষণ করি তাহলে কি হয়? তাহলে এই আই হচ্ছে কি এই বাক্যের সাবজেক্ট, এই ওয়াটার কি? ওয়াটার হচ্ছে এই বাক্যের কি? ভার্ব। আর এই দা প্লান্টস হচ্ছে কি এই বাক্যের হচ্ছে কি? অবজেক্ট। কি ভাইয়া? অবজেক্ট। তাহলে দেখো তো এই ওয়াটারটা কোথায় বসছে? ভার্বের জায়গায় বসছে না? এই ওয়াটারটা কোথায় বসছে? ভার্বের জায়গায় বসছে না? তাহলে ভার্বের জায়গায় যেই বসুক সে অবশ্যই ভার্বের কাজ করবে। দ্যাট মিন এইখানে ওয়াটারের বাংলা অর্থ পানি না, এখানে ওয়াটার কাজ করতেছে পানি দেওয়া। তাহলে কোনো কিছু করা, হওয়া, থাকা বা দেখা মানে দেওয়া মানেই কি? ভার্ব। কোনো কিছু করা, হওয়া, থাকা মানে কি? ভার্ব। এই যে দেখো তুমি কিন্তু কোনো বইয়ে পাবা না যে কোনো কিছু করা, হওয়া বা দেখা, সরি, কোনো কিছু করা, হওয়া, থাকা মানে এই ভার্ব, ঠিক আছে? এটা কিন্তু বইয়ে কিন্তু ওইভাবে গুছায় নাই। দেখো তো তাহলে আমার ওয়াটার যেহেতু ভার্বের জায়গায় বসছে, তাহলে এই ওয়াটার অর্থ পানি না, ওয়াটার অর্থ হচ্ছে কি? পানি দেওয়া। তাহলে কোনো কিছু দেওয়া মানেই হচ্ছে কি? ভার্ব। তাহলে বেসিকলি আমার এই সেন্টেন্সে ওয়াটার হচ্ছে কি? ভার্ব। এটা একটা চাকরি পরীক্ষায় আসছে, কথা বুঝতে পারছো? তাহলে তোমাকে অপশনে দিবে সবার আগে নাউন, অপশনে কি দিবে? নাউন। তারপরে তোমার থাকবে কি? ভার্ব, ঠিক আছে? তাহলে তুমি কোথায় ডাক দিবা? ভার্বে ডাক দিবা। কোথায় ডাক দিবা ভাইয়া? ভার্বে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে আজকে থেকে বলে দিলাম কোনো একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে যায় তাহলে মনে রাখবে এটা অ্যাডজেক্টিভ। যদি কোনো একটা ওয়ার্ড নাউনের জায়গায় বসে যায় তাহলে মনে রাখবে সেটা নাউন। যদি কোনো একটা ওয়ার্ড ভার্বের জায়গায় বসে যায় তাহলে তুমি মনে রাখবা এটা একটা ভার্ব। ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার কিনা বলো? কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা, আবু আহাদ কমেন্ট করছে, ভাই আপনি কি প্রতিদিন অনলাইনে ক্লাস নেবেন? যদি নেন কয়টার সময় নেবেন একটু বলবেন প্লিজ। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বেসিকলি এটা প্রাইভেট গ্রুপের ক্লাস ছিল, তো আমরা এটাকে পাবলিক করে দিছি সবার জন্য। সো তুমি যদি হচ্ছে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে চাও তাহলে আমাদের যে পেজে নক দিলেই তুমি পেয়ে যাবে আর কি। মানে আমাদের পেড বেসে তোমাকে জয়েন করতে হবে। পেড বেসে জয়েন করলে তুমি আমাদের সাথে পুরো কোর্সটা সম্পূর্ণ করতে পারবা। আশা করি তুমি উত্তর পাই গেছো আহাদ, ঠিক আছে? কেটে গেছে? আমি হচ্ছে নতুন মিটিং লিংক দিচ্ছি, তোমরা এই লিংক কেটে গেলে নতুন লিংকে এসে জয়েন করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নতুন লিংক দিচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে তো। ওকে, কন্টিনিউ করো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া কোনো একটা ওয়ার্ড যদি সে নাউনের জায়গায় বসে নাউন, ভার্বের জায়গায় বসলে ভার্ব, অ্যাডজেক্টিভের জায়গায় বসলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। তাহলে দেখো তো নাউন কিন্তু ভার্বের কাজ করে ফেলছে। কোথায়? সেন্টেন্সে বসে। আবার শুরুতে দেখলাম গো হচ্ছে কি ছিল? ভার্ব আবার কি? নাউনের কাজ করে ফেলছে। এই জিনিসটা কি খুবই মজার না? কিন্তু মজার হলেও পোলাপান কিন্তু ভুল করবে, কথা বুঝতে পারছো? তাহলে যে বুঝে তার জন্য মজার,
তো তোমরা যদি সেই মজাটা ফিল করতে চাও তাহলে আমাদের তোমার হচ্ছে কি পেড ব্যাচটা আছে, তোমরা সেই পেড বেসে জয়েন হয়ে যাও, জুনায়েদ ভাই তোমাকে সব প্রোভাইড করবে। ঠিক আছে, তো খুবই হচ্ছে আমরা একটা নেগলিজিবল প্রাইসে বা হচ্ছে কোর্সের মূল্যটা হচ্ছে আমাদের, তোমরা পেজে নক দিলে আমাদের প্রতিনিধি টিম তোমার সাথে যোগাযোগ করবে, তুমি কোর্সে ভর্তি হয়ে যাবে। ঠিক এইভাবে তোমাকে ফিল দিয়ে দিয়ে জুনায়েদ ভাই পুরো ইংলিশ শেষ করবে। ঠিক আছে, আর তোমার ইংরেজি শেষ মানে তুমি গাজীপুরে বস হয়ে ঢুকবা, তোমার ইংলিশ শেষ মানে তুমি গাজীপুরে বস হয়ে ঢুকতেছো, তুমি এটা মাথায় রাখিও। আর আমরা যেহেতু গাজীপুরে আসি, তোমরা সবসময় আমাদের কাছ থেকে গাইডলাইন পেয়ে যাবা, কিন্তু এই গাইডলাইনটা পেতে হলে তোমাকে আমাদের পেড কোর্সে জয়েন হয়ে যাও, তাহলে প্রতিদিন এভাবে ক্লাস চলবে আমাদের। হ্যাঁ, সপ্তাহে রুটিন আছে, সেই রুটিনের সাথে ক্লাস চলবে। ওকে ফাইন। তো দেখো ভাইরা, আমরা আবার একটু যাই। হ্যাঁ, আশা করি তোমরা ক্লাসটা এনজয় করতেছো। আচ্ছা আমাকে বলো তো, এই যে ফাদার, কি বলো তো ভাইয়া? ফাদার, ফাদার কি বলো? ফাদার হচ্ছে একটা নাউন। এই ফাদার হচ্ছে একটা নাউন, কিন্তু যখন এই ফাদারটা কোনো সেন্টেন্সে ইউজ হবে, কোথায় কোনো সেন্টেন্সে ইউজ হবে, তখন কিন্তু সে তার যে আসল পরিচয় নাউন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। কি বললাম? ফাদার তুমি জানো, আমি জানি, সবাই জানে নাউন, কিন্তু এই ফাদার যখন কোনো সেন্টেন্সে ইউজ হবে তখন সেটা পরিবর্তন হয়ে কিন্তু অন্য কিছু হতে পারে। তো আমরা দেখি, আমি বললাম যে হি ফাদার্ড দ্য প্লান্ট, হি ফাদার দ্য কি প্লান্ট। তাহলে বলো এই ফাদার কি? এখন এখানে ফাদার এটা কি বলো? এক্স্যাক্টলি বার, এক্স্যাক্টলি বার। সবাই কমেন্টে জানাও যারা লাইভে আসো ফেসবুকে, এখানে আমাদের ফাদার কোন পার্ট অফ স্পিচ? ঠিক আছে, দেখো তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, আর এই ফাদার হচ্ছে কি বার, আর এখানে দা প্লান হচ্ছে আমাদের কি অবজেক্ট। কথা বুঝতে পারছো? তাহলে যেহেতু আমাদের এই ফাদারটা কোথায় বসছে? বার্বের জায়গায় বসছে, তাহলে বার্বের জায়গায় যে বসবে সেই কি হয়ে যাবে? বার্বের কাজ করবে। তাহলে এখানে ফাদার মানে বাবা না, এখানে বোঝাচ্ছে যে সে এই প্ল্যানের পরিকল্পনাকারী, সে এই প্ল্যানের কি পরিকল্পনাকারী। কথা বুঝতে পারছো? মানে এখানে যে বলছে কি একটা প্ল্যান করছে না, এই প্ল্যানটার পরিকল্পনাটা আসলে কে করছে? করছে হচ্ছে কি এই ফাদার, বা মূল হুতা বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এই ফাদার কিন্তু বাবা না, এই ফাদার হচ্ছে কি কোনো কিছু প্রণয়নকারী। ঠিক আছে, কোনো কিছু প্রবর্তক, প্রবর্তক বোঝাচ্ছে। বুঝতে পারছো? তাহলে তোমার কি এই যে এই ফাদার কি তোমার নাউন না? ফাদার নাউন না, কারণ ফাদার বসে গেছে কারোর জায়গায়? বার্বের জায়গায়। তাহলে বার্বের জায়গায় যে বেচারাই বসুক সে কি হয়ে যাবে ভাইয়া? বার্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচ থেকে আসা কোশ্চেন। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা পরীক্ষাতে কিন্তু আসছে ভাইয়া। কথা বুঝছো? তাহলে আমি যেটা বলতেছি, জুনায়েদ ভাই তোমাকে যা পড়াবে, যেখান থেকে পড়াবে, এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসছে। তুমি যদি এই জিনিসটা বুঝে ফেলতে পারো তাহলে তোমার জন্য খুব বেশি সহজ হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এইবার আসো, তাহলে এটা তো হচ্ছে আমরা দেখলাম কোনো সেন্টেন্সের ভিতরে, কোথায় কোনো সেন্টেন্সের ভিতরে দেখলাম। এখন আসো ভাইয়া, দেখো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি টেন্স। কি দেখবো ভাইয়া? টেন্স। তো দেখো টেন্স হচ্ছে সকল গ্রামারের মূল। কি ভাইয়া? সকল গ্রামারের মূল। তুমি পরবর্তী যতগুলো আমাদের গ্রামাটিক্যাল পার্ট আছে, এখানে রাইট ফর বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, কমপ্লিটিং সেন্টেন্স, ইডিয়মস এন্ড ফ্রেজ, কারেকশন, ট্রান্সলেশন, বাকি যতগুলো গ্রামার আমাদের নিচে আছে, এই সবগুলা গ্রামার তোমাকে কমপ্লিট করতে হলে তোমাকে টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। তোমাকে টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যদি তুমি টেন্স ভালোভাবে জানো তাহলে বাকি গ্রামারগুলো তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, কারণ টেন্স ছাড়া তুমি সামনের দিকে আগাইতেই পারবে না। তোমার টেন্স ভালো মানে তুমি হচ্ছে কি বাকি গ্রামারগুলো একদম ভালোভাবে কমপ্লিট করে ফেলতে পারবা। কথা বুঝতে পারছো? তাহলে টেন্সটাকে আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কোশ্চেন হতে পারে ভাই টেন্স থেকে কিভাবে কোশ্চেন আসবে? তো টেন্স থেকে কারেকশন, একটা কারেকশন আসবে, সেটা টেন্স বেস। কি বেস ভাইয়া? টেন্স বেস। আমাদের একটা কারেকশন আসবে কোথা থেকে? টেন্স থেকে। এই যে কারেকশন আছে না আমাদের 9 নম্বর পার্টটা, এখানে তোমাদের হচ্ছে একটা কোশ্চেন আসবে, টেন্স থেকে একটা কারেকশন আসবে। কি আসবে ভাইয়া? কারেকশন। আরেকটা কোশ্চেন হতে পারে, ধরো আমি তোমাকে বললাম যে হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2008। ঠিক আছে, মানে সে 2008 সাল থেকে এখানে বসবাস করছে। তাহলে তোমাকে বলবে এটা কোন টেন্স? অপশন থাকবে প্রেজেন্ট, আচ্ছা আমি শর্ট করে লিখি, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস,
তোমার থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে এটা কোশ্চেন হতে পারে যে হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন 2008, অর্থাৎ 2008 সাল থেকে সে এখানে বসবাস করছে। এখন বলবে তোমাকে এটা কোন টেন্সের ভিতরে পড়ছে, তোমাকে 4টা অপশন দিবে, কিন্তু আমি এখানে 2টা অপশন তোমাকে দেখাইলাম। বলো তো ভাইয়া এটা কোন কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, এক্স্যাক্টলি রাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ এখানে কি আছে ভাইয়া? সিন্স আছে। কি আছে? সিন্স আছে। তাহলে কোন সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে থাকে সিন্স এবং ফর, তাহলে সেটা হয়ে যাবে কি ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো তোমাদের কিন্তু এটা এমসিকিউতে আসতে পারে। কোথায় ভাইয়া? এমসিকিউতে। ঠিক আছে, এই মিউট করে ফেলো। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টেন্স থেকে আসা কোশ্চেন। হ্যাঁ, তো এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা টেন্সটা কিভাবে কমপ্লিট করব। তো দেখো তোমরা কিন্তু এখন মোটামুটি এসএসসি লেভেলটা পার করে আসছো, তাই না? সবাই এসএসসি লেভেল পার করে আসছো। তো আমি বেসিক্যালি হচ্ছে তোমাদেরকে টেন্স হচ্ছে, সো আমি তোমাদেরকে হচ্ছে বেসিক্যালি টেন্সটা ওই যে আছে না যে পড়াই ক্রিয়ার শেষে ত তে মানে এরকম থাকলে কোন টেন্স হবে, আমি তোমাদেরকে এগুলো পড়াবো না। আমরা যেহেতু বড় হয়ে গেছি, মানে আমরা এখন ডিপ্লোমাতে পড়ছি বা কিছুদিন পরে ডিভিশন দিব, আমরা টেন্সটাকে পড়বো হচ্ছে স্ট্রাকচার ফলো করে, অর্থাৎ আমরা টেন্সের স্ট্রাকচারগুলোকে কমপ্লিট করব। যদি তোমার টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ভালো আইডিয়া থাকে, তাহলেই কিন্তু তুমি ভাই হচ্ছে কি অন্য যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলোতে ভালো করতে পারবা। কথা বুঝতে পারছো? তাহলে আমরা টেন্স শিখবো স্ট্রাকচার ফলো করে, মানে আমরা স্ট্রাকচারগুলোকে বেশি প্রায়োরিটি দেবো। যদি আমাদের স্ট্রাকচার ক্লিয়ার থাকে, তাহলে আমাদের বাকি যে পার্টগুলো আছে সবগুলো পার্ট আমাদের কাছে ভাইয়া ইজি লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো পরবর্তীতে আমাদের কি আছে? রাইট ফর্ম অফ ভার্ব। কি আছে ভাইয়া? রাইট ফর্ম অফ ভার্ব আছে। কি আছে? রাইট ফর্ম অফ ভার্ব আছে। তাহলে দেখো রাইট ফর্ম ভার্ব থেকে আমাদের কিন্তু এমসিকিউ থাকবে। কি থাকবে? এমসিকিউ থাকবে। তারপর তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে এমসিকিউ থাকবে, এখান থেকে এমসিকিউ থাকবে। তারপর তোমার হচ্ছে ভয়েস চেঞ্জ, এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউ থাকবে। তারপর তোমার হচ্ছে আমাদের কি আছে? কারেকশন, এইখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, ওকে। আর আমাদের যে পার্ট অফ স্পিচ, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ থাকবে। এমসিকিউ তাহলে দেখো তো বেসিক্যালি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এই পার্টটা হচ্ছে রিটেনের জন্য। এই পার্টটা কিসের জন্য ভাইয়া? রিটেনের জন্য। এটা রিটেন, মাস্ট বি রিটেন, এটা রিটেনের কাজে লাগবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা হচ্ছে রিটেন, এটা হচ্ছে কি ভাইয়া? রিটেন। আর বাকি যতগুলো আছে এই যে রাইট ফর্ম ভার্ব, এটা কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ। সিকিউ মানে রিটেন, এমসিকিউ প্লাস সিকিউ। তারপরে তোমার ভয়েস চেঞ্জ, এমসিকিউ প্লাস সিকিউ। ঠিক আছে, তারপরে যে ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা রিটেন, রিটেন প্লাস এমসিকিউ। মানে যে এখানে সিকিউ মানে রিটেন আর কি, বুঝছো? আমি লিখে ফেলছি যেহেতু না কাটি, সিকিউ মানে হচ্ছে রিটেন আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখো ট্রান্সলেশন, এটা হচ্ছে ভাইয়া রিটেন, মানে সিকিউতে আসবে তোমাদের। হ্যাঁ, রিটেন অথবা হচ্ছে কি সিকিউ। এই বুঝতে পারছো? এই বুঝছো কিনা বলো? আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা পুরো সিলেবাসটাকে সাজাইলাম যে আমাদের কোথা থেকে এমসিকিউ আসবে, কোথা থেকে আমাদের রিটেন আসবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার দেখো একটু কোশ্চেন প্যাটার্নটা দেখো। কোশ্চেন প্যাটার্ন দেখো কিভাবে কোশ্চেন আসে দেখো। ওকে, আমি তোমাকে লিখলাম যে এরকম যে হি টক্স, হি কি টক্স অ্যাজ ইফ, যেন হি বি এ ম্যাড, সে একজন পাগল, সে একজন কি পাগল। এই যে দেখো অ্যাজ ইফ আছে, কি আছে এখানে? অ্যাজ ইফ। অ্যাজ ইফের বাংলা অর্থ হচ্ছে কি? যেন। অ্যাজ ইফের বাংলা অর্থ কি? যেন। তাহলে এখন আমাকে অ্যানসার করো তো, এখানে ফাঁকা জায়গায় কি হবে? ফাঁকা স্থানে কি হবে বলো? হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি ড্যাশ এ ম্যাড, সে একজন পাগল। বলো 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 কি হবে? কমেন্ট বক্সে বলো কি হবে বলো। এখানে আমি যে বিবার দিলাম, বিবার, এখানে ফাঁকা স্থানে কি হবে বলো? ইজ হবে। আচ্ছা, আরো ভেবে বলো। ওকে ফাইন, ঠিক আছে, আমি উত্তরটা দিয়ে দেই। দেখো এখানে কি বলছে? হি টক্স অ্যাজ ইফ, যেন, সে অনুভবে কথা বলে যেন সে একজন পাগল। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে? ভার্বের ভিতরে বি ভার্ব দেওয়া আছে না? কি দেওয়া আছে বলো ভাইয়া? বি আছে না? বি মানে হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্ব হচ্ছে আমাদের বেসিক্যালি কয়টা? 5টা। এম, ইজ, আর, তারপরে তোমার হচ্ছে কি ওয়াজ, তারপরে হচ্ছে কি ওয়ার।
তাহলে এই হচ্ছে আমাদের 5টা বিভাগ, এর মধ্যে একটা হচ্ছে আমাদের এখানে ফাঁকা স্থানে বসবে, এই একটা আমাদের ফাঁকা স্থানে বসবে। কোথায় বসবে? ফাঁকা স্থানে। তাহলে কোনটা হবে বলো? এখন কথা হচ্ছে ভাইয়া যে হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন হি বি এম এ, সে একজন পাগল। এখন সে কথা বলে পাগল, সে কি আসলেই পাগল বলো তো? সে তো আসলে পাগল না, তাকে আমরা বলতেছি সে পাগল। তাহলে এই ধরনের কাল্পনিক বিষয়গুলোতে আমরা বিভার হিসেবে সবসময় ইউজ করব ওয়ার। কি ইউজ করবো ভাইয়া? ওয়ার ইউজ করব। তাহলে এখানে আমাদের হবে কি? ওয়ার হবে। কি হবে? ওয়ার হবে। এখন তোমরা অনেকেই বলবো ভাইয়া আমরা জানি হি এর সাথে ওয়াজ বসে, তাহলে হি এর সাথে তো ওয়ার বসে না, কিন্তু এটাই রাইট। কারণ কি? এটা একটা অকল্পনীয় জিনিস বোঝাচ্ছে। যেমন আমরা শুরু সময় বলতাম না যে ইফ আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কি? কিং। আমি যদি কি হতাম? রাজা হতাম। তাহলে তুমি কি আসলে রাজা? না, তুমি রাজা হতে চাও। তাহলে এই বেচারা আসলে পাগল না, আমরা তারা বলতেছি সে পাগল। সে কি আসলেই পাগল? না, তার কথাবার্তাগুলো পাগলের মতো। দ্যাটস ওয়াই একটা মানুষ যখন সে এটা হতে পারবে না, এই ধরনের সেন্টেন্সে আমরা বিবার হিসেবে সবসময় ইউজ করবো কি? ওয়ার। তোমার বন্ধু বান্ধব এখানে আনসার করবে কি? ওয়াজ। কি আনসার করবে? ওয়াজ। কারণ কি? যে হি এর সাথে ওয়াজ যায়, হি এর সাথে কি যায়? ওয়াজ যায়। ওয়ার তো যায় না, কিন্তু আসলে এখানে ওয়ার বসবে। এটাই হচ্ছে তোমার কি, এই যে তোমাকে এটা বেলকিজেল কি লাগাই দিবে স্যার, হ্যাঁ? তাহলে তুমি যেটা ভাববা ডুয়েডিশন টেস্টে কখনো এটা আসবে না, তুমি যেটা ভাবো না সেটা আসবে, মানে উল্টাটা। কারণ দিস ইজ দ্য কম্পিটিটিভ এক্সাম, সো ইউ হ্যাভ টু স্টাডি। খুব করে তোমাকে স্টাডি করতে হবে, ঠিক আছে? বুঝে শুনে একদম জিনিসগুলোকে একদম বেসিক থেকে একদম কুটিনাটি জিনিসগুলো তোমাকে জানতে হবে, জানলেই তুমি একদম প্রো হয়ে যাবা। তাহলে তুমি জানো যে হিয়ের পরে ওয়াজ বসে, কখনো ওয়ার বসে না, ঠিক না? কিন্তু এখানে আসলে ওয়ার বসবে, কারণ সে তো আর পাগল নয়, তাকে আমরা পাগল বলতেছি, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো আর কি, হ্যাঁ? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্ব একটা কোশ্চেন প্যাটার্ন গেল আর কি। তো এখন হচ্ছে আমরা দেখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। কি থেকে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো আমি তোমাকে বললাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস বি এ লয়ার। হ্যাঁ, আবার বলো, বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেখো এখানে কি বলছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস বি এ লয়ার, আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন হচ্ছে কি আইনজীবী। বলো এখানে কি হবে? এখানে ফাঁকা স্থানে কি হবে বলো? তোমরা সবাই কমেন্টে উত্তর দাও যারা আছো, ঠিক আছে? এই ফাঁকা স্থানে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, হ্যাঁ? তাহলে পোলাপান যেটা করবে দেখবে এখানে কি আছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। কি আছে ভাইয়া? মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুরা। কি? আমার বন্ধুরা। তাহলে তারা যখন দেখবে যে এখানে কি আছে? মাই ফ্রেন্ডস আছে, অর্থাৎ নাউনের সাথে কি আছে? এস আছে, এস আছে, তারপরে এটা কি একটা প্লুরাল নাউন। তাহলে নাউন যদি প্লুরাল হয় তাহলে বারবো কি হবে? প্লুরাল। এই জন্য এখানে সে বসাবে কি? আর। সে কি বসাবে? আর। সে কি বসাবে? আর। তাহলে তোমারই বন্ধু, সে মনে করে হল থেকে বের হয়ে কনফিডেন্টলি বলবে, বন্ধু ওই যে ওইখানে ছিল না যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে তো আর হবে। কেন আর হবে? কারণ এখানে নাউনটা কি? প্লুরাল। সে কিন্তু কনফিডেন্সে কি আনসার করে দিয়ে চলে আসছে যে এখানে কি হবে ভাইয়া? আর হবে। কিন্তু আসলে কি আর হবে? না, এখানে আর হবে না। এখানে একটা বেলকিজেল কি আছে? কি বেলকি? দেখো এই যে ওয়ান অফ, ঠিক আছে, এটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের তোমার এখানে কি আছে? ওয়ান আছে। কি আছে? ওয়ান। অর্থাৎ আমার অনেকগুলো বন্ধু আছে, ঠিক আছে, মানলাম, কিন্তু ডাক্তার বা লয়ার হচ্ছে কয়জন? একজন। এই একটা কোথায় আছে? এই যে প্রিপোজিশনের আগে আছে। কোথায় আছে ভাইয়া? প্রিপোজিশনের আগে আছে, হ্যাঁ? তাহলে আমার অনেকগুলা বন্ধুর মধ্যে লয়ার হচ্ছে কয়জন? একজন। এই জন্য এখানে ভার্ব হবে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে ইজ হবে। কি হবে? ইজ হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে তুমি মনে করো না এরকম যে তুমি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে কি, এখান থেকে সাবজেক্টটা খুঁজে বের করে তোমার জন্য কঠিন। তুমি যদি সাবজেক্টটা খুঁজে বের করে ফেলতে পারো তাহলে তুমি কি অবশ্যই কিন্তু ভার্বটা বসাইতে পারবে। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা আসলে কি এই যে কোনটা আসলে এই বাক্যের সাবজেক্ট এটা খুঁজে বের করতে পারে না। এটাকে বলা হচ্ছে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কথা বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে এবার আসো, তাহলে এখন আমরা দেখবো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর ভিতরে কি কি আছে? এর ভিতরে আছে তোমার হচ্ছে সিম্পল, তারপরে আছে তোমার কমপ্লেক্স, তারপরে আছে কম্পাউন্ড। কি আছে ভাইয়া? কম্পাউন্ড, হ্যাঁ। আচ্ছা,
আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে এর ভিতরে, সেটা হচ্ছে কি ডিগ্রি, মানে ট্রান্সফরমার সেন্টেন্সের ভিতরে একটা পার্ট আছে আমাদের ডিগ্রি। কি আছে ভাইয়া? ডিগ্রি আছে। তাহলে আমাদের দুইটা পার্ট বেসিক্যালি এখানে ট্রান্সফরমার সেন্টেন্সের ভিতরে, একটা হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর একটা হচ্ছে কি ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে রিটেন পার্ট থাকবে, রিটেন পার্ট থাকবেই। আমি যখন এডমিশন টেস্ট দিছিলাম তখন বেসিক্যালি আমাদের এখান থেকে মোটামুটি 10 মার্কের কোয়েশ্চেন হয়েছিল, 5টা সেন্টেন্স দিয়েছে 2 মার্ক করে 10 মার্ক, খুবই সিম্পল সেন্টেন্স, এগুলো 9, 10-এও পড়ছি, এখানেও পড়বো। ঠিক আছে, তাহলে আসলে জিনিসটা হচ্ছে দাঁড়াইছে কি, যদি তোমার ইংলিশের বেসিকটা বা তোমার যদি ফান্ডামেন্টালটা স্ট্রং থাকে তাহলে তুমি ইংলিশ ভালো করবা। তুমি চাকরি বলো, ডেরিভেশন বলো, যে কোনো জায়গাতে তোমার বেসিক স্ট্রং, মানে এগুলো হচ্ছে ছোটোবেলার পড়াশোনা। ছোটো সময় পড়াশোনাগুলো এই যে এতদিন ধরে ডিপ্লোমাতে থাকাকালীন সময়ে তোমরা তো এগুলো পড়ো নাই। কেন পড়ো নাই? কারণ তোমাদের সিস্টেমটা হচ্ছে এরকম ছিল। হ্যাঁ, তো তোমাদেরকে এগুলো সব ডিটেলস তোমাদেরকে পড়ায় দিব। পড়ায় দেওয়ার পরে তোমাদের যেটা হবে, প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করবে, আশা করি সবগুলোই পারবা আর কি। ঠিক আছে, তো এখানে আসলে বোঝানোর মতো কোনো কিছু নাই। হ্যাঁ, এগুলো আমাদের এই টপিকে গিয়েই পড়তে হবে আপাতত। তারপরে আসো ভয়েস চেঞ্জ। এই যে ধরো আমি এডমিশন টেস্টে তোমাকে কোথা থেকে কোশ্চেন আসবে বলতে পারবো না, কিন্তু এই ভয়েস চেঞ্জ থেকে একটা এমসিকিউ থাকবেই। তুমি এটা খাতায় লিখে রাখতে পারো, ভয়েস চেঞ্জ থেকে আমাদের একটা এমসিকিউ থাকবেই। মানে ভয়েস চেঞ্জ থেকে আমাদের একটা এমসিকিউ দিবে স্যাররা, তুমি এটা খাতায় লিখে রাখো। যদি না আসে তখন আমাকে বলিও। ভয়েস চেঞ্জ থেকে একটা এমসিকিউ থাকবেই, সকালে পরীক্ষা হোক বিকালে হোক, ভয়েস চেঞ্জ থেকে একটা এমসিকিউ থাকবেই। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ভয়েস চেঞ্জ আমরা পড়বো। ভয়েস 2 প্রকার আছে বেসিক্যালি আর কি, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস, আরো এক প্রকার আছে সেটা কোয়াসি প্যাসিভ বলে। সব পড়বো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া কি আছে, কমপ্লিটিং সেন্টেন্স। কি আছে? কমপ্লিটিং সেন্টেন্স। এটা কেমনে আমি তোমাকে বলি, দাঁড়াও এটা মুছে দিই। হ্যাঁ, মুছে দিলেই হবে আর কি। দেখো এখানে কমপ্লিটিং সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেন হয় তোমাদেরকে দেখাই একটু। এরকম থাকবে যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট, তারপরে এখানে থাকবে কি ডট 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 দেওয়া থাকবে, মানে বাকিটা তোমাকে ফিল আপ করতে হবে। বাকিটা কি করতে হবে? ফিল আপ করতে হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট, যাতে, সো দ্যাট কি? যাতে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে যাতে সে কি করতে পারে? জীবনে উন্নতি করতে পারে বা শাইন করতে পারে, তাই না? তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট কি আছে? হি। তাহলে এই ভাষার সাবজেক্ট কি হবে? হি। তারপরে এখানে কি আছে? ভার্বের বেস ফর্ম, মানে ওয়ার্কসটা কি? ওয়ার্ক কি? ভার্বের বেস ফর্ম না? এস কেন আসছে? এখানে সাবজেক্টের তাৎপর্য সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে একটা এস আসছে। তাহলে এই পাশে হবে কি? যেহেতু এই পাশে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম আছে, এই পাশে হবে কি? ক্যান অথবা কুড। তাহলে যেহেতু আমাদের এখানে বি1 আছে, এই জন্য হবে কি এখানে ক্যান। তাহলে হি ক্যান প্রসপার ইন লাইফ। হি ক্যান কি? প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে কি করতে পারে? উন্নতি করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের কি কমপ্লিটিং সেন্টেন্স আসার প্যাটার্ন, এইভাবে আসবে। হ্যাঁ, এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি তোমাদেরকে এক্সট্রা করে কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো না। কেন পড়াবো না? পড়াবো না এই কারণে, কারণ তোমাকে যখন আমি রাইট ফর্ম ভার্ব পড়াবো, তোমাকে যখন আমি সাবজেক্ট বা এগ্রিমেন্ট পড়াবো, তোমাকে যখন আমি এই যে ট্রান্সফরমার সেন্টেন্সের ভিতরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো, এইখানে হচ্ছে আমাদের এই রুলসগুলো চলে আসবে। দেড়শোর জুনায়েদ ভাই তোমাকে এই জিনিসগুলো পড়াবে না। কেন পড়াবে না? কারণ এইগুলো তো আমরা ভিতরে পড়ে আসবো। তাহলে এই সেন্টেন্সগুলো আবার কি কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে ইনক্লুড করা আছে। তাহলে দেখো তুমি যদি সিলেবাসটা বুঝতে পারো তাহলে তোমার জন্য কি কঠিন লাগবে? কঠিন লাগবে না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা আসলে জানেই না যে ইংলিশ সিলেবাসটা আসলে কি। এই কারণে হচ্ছে এরা ম্যাক্সিমাম ফিল করে, গণহারে ফিল করে। বুঝতে পারছো? তাহলে এই জন্য হচ্ছে আমরা একদম স্মার্ট ওয়েতে পড়াশোনা করবো, অর্থাৎ একই জিনিস বারবার রিপিট করবো না। যেটা যেখানে আসবে এখানে একদম খতম করে ফেলবো, পরে বাকিগুলোতে যায় জাস্ট একটা টাচ দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, এই জন্য কমপ্লিটিং সেন্টেন্স আমি অফলাইনেও পড়াইছি না। হ্যাঁ, তোমাদেরকেও পড়াবো না, কিন্তু আমি বলে দিব যে এই রুলসটা কমপ্লিটিং সেন্টেন্সে আসবে, এই রুলসটা এখানে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, ওকে ফাইন। তারপর দেখো ইডিয়মস ইন ফ্রেজ। ইডিয়মস ইন ফ্রেজ মানে হচ্ছে মোটামুটি যে আমরা বাগধারা আছে না, বাংলাতে বলা হয় বাগধারা, এই টাইপের কিছু সেন্টেন্স মানে ওয়ার্ড আর কি। তো ফ্রেজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে সাবজেক্টও থাকে না, কোনো ভার্বও থাকে না, কিন্তু একটা ফাইনাইট অর্থ বহন করে। কি বহন করে? অর্থ বহন করে। যেমন আজকে খুব বেশি গরম না, তাহলে আমি যদি তোমাদেরকে এরকম বলি, তো দেখো ইডিয়মস ইন ফ্রেজে আসবে এই ডগ ডেজ। কি বলতো? ডগ ডেজ। এই ডগ ডেজ মানে কি বলতে পারবো? ডগ ডেজ মানে কি? ডগ মানে কুত্তা, আর ডেজ মানে কি? দিন। তো ডগ ডেজ মানে হচ্ছে কি? কুত্তার দিন নাকি? বিষয়টা কি এরকম না? ডগ ডেজ মানে কুত্তার দিন নয়। ডগ ডেজ মানে হচ্ছে কি? গরমের দিন। কি দিন? গরমের দিন। এই ডগ ডেজ মানে কি? গরমের দিন। এইটা হচ্ছে তোমার কি ইডিয়মস এন্ড ফ্রেজ আর কি। এই জিনিসটা হচ্ছে মূলত ইডিয়মস এন্ড ফ্রেজ। তাহলে ডগ ডেজ মানে কুত্তার দিন নয়, ডগ ডেজ মানে হচ্ছে কি? গরমের দিন। ডগ ডেজ মানে হচ্ছে কি? গরমের দিন। এইটা কি বলা হয় তোমার হচ্ছে কি? ইডিয়মস এন্ড ফ্রেজ আর কি। হ্যাঁ, ভাগধারা টাইপের। বুঝতে পারছো? এখন কোশ্চেন কিন্তু এভাবে আসবে না।
তো ছেলেপেলে মনে করে কি যে সবসময় থেকে সেন্টেন্স তৈরি করতে বলবে, কিন্তু সবসময় আসলে সেন্টেন্স তৈরি করতে বলে না, সবসময় আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে বলে না, ঠিক আছে? আমাদেরকে অনেক সময় এটা জানতে চাই, তোমাকে বলবে যে দ্য ওয়ার্ড ডগ ডেজ মিন, মানে এই ডগ ডেজটা কি মিন করে, ঠিক আছে? হট ওয়েদার নাকি কুল্ড ওয়েদার, ঠিক আছে? এইটা তোমাকে বলবে পরীক্ষা, হ্যাঁ? কোশ্চেন কিন্তু এভাবে আসবে যে দ্য ওয়ার্ড ডগ ডেজ মিন, মানে ডগ ডেজটা কি মিন করে। তাহলে তোমাকে ডগ ডেজের বাংলা কি বলো দেখি? গরমের দিন। তার মানে দেখো আমরা যখন আবহাওয়াটা খুব বেশি গরম লাগে তখনই তো আমাদের গরম লাগে, তাই না? তখন সেই দিনটাকে তো আমরা গরমের দিন বলি। তাহলে গরমের দিন বেসিক্যালি আমাদের কি থাকে? আবহাওয়াটাই তো গরম থাকে, সারাউন্ডিং, নাকি বলো, তাই না? আচ্ছা, তাহলে এই ডগ ডেজ মানে হচ্ছে কি হট ওয়েদার। কি দিয়ে ওয়েদার বলো দেখি? হট ওয়েদার। তাহলে তোমার কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে এমসিকিউতে যে দ্য ওয়ার্ড ডগ ডেজ মিন, মানে এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে কি হট ওয়েদার। তো তোমাকে জানতে হবে, শুধু ইডিয়মস এন্ড ফ্রেজ গদ বাদা মুখস্থ করে গেলে কিন্তু ডুয়েটে তুমি ভালো করতে পারবা না, কারণ তুমি জানো না যে তোমার স্যার আসলে কোন প্যাটার্নে কোশ্চেন করবে। তো ছেলেবেলে মনে করে কি যে সবসময় কি ওই সেন্টেন্স তৈরি করতেই দিবে, কিন্তু আসলে অনেক সময় সেন্টেন্স তৈরি করতে দেয় না। তারা অনেক সময় জানতে চায় যে এটার আসলে মিনিংটা কি। যেমন আমি যদি তোমাকে বলি এরকম ভাবে যে আমি তোমাকে বললাম এট লার্জ, এর বাংলা হচ্ছে কি মুক্ত, কিন্তু এর ইংলিশ যে মিনিংটা আছে ভাইয়া, এর ইংলিশ মিনিংটা হচ্ছে কি? আচ্ছা বলো তো, একটা মানুষের কখন আমরা যখন পরীক্ষা দেওয়া মানে শেষ হয় তখন আমরা বলি না ইস আজ থেকে আমি খুব মুক্ত হয়ে গেছি। আমরা বলি না অনেক সময় পরীক্ষা দিয়ে আসার পরে ইস খুব একটা প্রেশার ছিল, আজ থেকে আমি খুব মুক্ত। তুমি জিনিসটা একটু ফিল করো, বুঝছো? ফিল করো। তাহলে এট লার্জ এর বাংলা হচ্ছে কি মুক্ত। তাহলে এই মুক্তকে আমরা ইংলিশে আরেকভাবে কি বলতে পারি? ফ্রি বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? ফ্রি। তাহলে এই এট লার্জের যে ইংলিশ মিনিং সেটা হচ্ছে কি? ফ্রি। বিভিন্ন পরীক্ষাতে আসছে, বুঝছো? বলছে দ্য ওয়ার্ড এট লার্জ মিন, মানে এই এট লার্জ কি মিন করে? ফ্রি মিন করে, বুঝছো? মানে মুক্ত। দ্য ওয়ার্ড ডগ ডেজ মিন কি মিন করে? ফ্রি। তো এই প্যাটার্নে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, এগুলো তোমাকে কেউ বলবে না। গাজীপুরে আমি তোমাকে এটা অ্যানসার করে দিতে পারি, কোনো ইংলিশ টিচার তোমাকে এই জিনিসগুলো এত ভেঙে চুরে বলবে না। তোমাকে জুনিয়র ভিতরে ভেঙে চুরে বলতেছে, কথা বুঝতে পারছো? কারণ আমি তো জানি, আমি দেখে আসছি যে পরীক্ষায় কেমনে কোশ্চেন আসে, ঠিক আছে? আমি ডুয়েটে চান্স পাইছি, আমি কি জানি না কেমনে কোশ্চেন আসছে? এবং আমি ইংলিশ পড়াতে আসছি, আমি কি স্টাডি করে আসি না? অবশ্যই। তাহলে আমার এই 2-3 বছরের একটা হিউজ রিসার্চ আমি দেখছি অ্যাপ্লিকেশন করে, যে স্যাররা আসলে জানতে চায় যে তুমি আসলে কি জানো, তোমার ভিতরে কি আছে। হ্যাঁ, এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভাইয়া। ওকে ফাইন। তাহলে এবার দেখো হচ্ছে সবার শেষে কি লিখছি ভাইয়া? আচ্ছা তার আগে তোমাদের কি ট্রান্সলেশন, যে অনুবাদ, ঠিক আছে? এটা একটু বলে দেই। এই অনুবাদে তোমাদেরকে বেসিক্যালি পড়তে হবে মূলত প্রবাদ। কি বলবো ভাইয়া? প্রবাদস, মানে কিছু প্রভাব আছে না, এই যে নাচতে না জানলে উঠান বাঁকা, ঠিক আছে? তারপর কি যে গেউ গেউ করা কুকুর কামড়ায় না, তারপর আছে না যাকে দেখতে পারি তার চলন বাঁকা, আঙ্গুর ফল টক, এই টাইপের কিছু প্রবাদ বাক্য আছে। আগে ডেরিভেশনে আসতো, এখন খুব একটা বেশি আসে না। তাহলে ভাইয়া কি আসে? নর্মাল কোনো সেন্টেন্স আছে, কি আসে? হ্যাঁ, তাপস কি কিছু বলবা? ও আচ্ছা, ঠিক আছে। আমাদের মনে হয় একজন চলে গেছে। ওকে, সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখো আমাদের ট্রান্সলেশনে কিন্তু আমাদের কি আসবে ভাইয়া? প্রভাব আসবে। কি আসবে? প্রভাব। তো প্রভাব আগে খুব বেশি আসতো, এখন খুব একটা আসে না, কিন্তু নর্মাল সেন্টেন্সগুলো আসে। যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন জুলাই আন্দোলন হয়েছিল, ঠিক আছে? তখন আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্টে জুলাই আন্দোলন নিয়ে একটা কোশ্চেন কিন্তু আসছিল, কথা বুঝতে পারছো? তাহলে ট্রান্সলেশন হচ্ছে এমন একটা পার্ট, তুমি যদি ভোকাবুলারিগুলো জানো, তুমি যদি ভোকাবুলারি খুব ভালো পারো, তুমি যদি সেন্টেন্সের সাবজেক্ট কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অবজেক্ট কোথায় বসে, তুমি যদি এই জিনিসগুলো ভাইয়া জানো, তাহলে তুমি কিন্তু পারবা। ট্রান্সলেশন হচ্ছে তোমাকে কোনো কোর্স টিচার, তোমাকে কোনো মেন্টর শিখিয়ে দিতে পারবে না। মেন্টর তোমাকে এটা বলে দিতে পারবে যে ভাইয়া সাবজেক্ট এখানে বসে, ভার্ব এখানে বসে, অবজেক্ট এখানে বসে, ঠিক আছে? তাহলে তুমি একটা সেন্টেন্স তৈরি করতে পারবা। তাই এটা হচ্ছে আহামরি পড়ানোর কোনো কিছু নাই। তুমি যদি ভোকাবুলারি জানো তাহলে তুমি অবশ্যই পারবা, কিন্তু এই যেরকম নিয়ম করে রুলস ফলো করে পড়ানো, এটা আসলে আমি পড়াই না, ঠিক আছে? ট্রান্সলেশন তুমি যে কিছু প্রবাদ বাক্য আছে এগুলো মুখস্থ করবা, এবং তুমি যদি সমসাময়িক বিষয়ের একটু আইডিয়া থাকে, যেমন মনে করো
এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি কি ছিল, প্রাক্তন অ্যাডভাইজার ছিল ইন্টারিম গভর্নমেন্টের। তারপরে যে আমাদের কি বলে, এই যে তারেক রহমান, উনি নতুন প্রধানমন্ত্রী হয়েছে। তারপরে যে দুদিন আগে চীন সফর করছে, তারপর মালয়েশিয়া সফর করছে, তাই না? এই জিনিসগুলো নিয়ে আসবে। তারপর দেখো যে ফ্যামিলি কার্ড চালু করছে। এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি আমাদের কি হয়, এই তোমার হচ্ছে কি অনুবাদগুলো আসে থাকে, ট্রান্সলেশনগুলো বাংলা থেকে ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ হতে পারে, অথবা ইংলিশ টু বেঙ্গলিও হতে পারে, ইংলিশ টু বেঙ্গলিও হতে পারে, মানে ভাইস ভার্সা আর কি। ঠিক আছে, বাংলা থেকে ইংরেজি করতে বলতে পারে, অথবা কি ইংলিশ থেকে বাংলাও তোমাকে করতে পারে। তো আসলে ট্রান্সলেশনে ফাঁকা রাখা আসবে না। তোমরা এডমিশন টেস্টে ট্রান্সলেশনটাকে ফাঁকা রেখে আসবে না, তুমি জাস্ট দিয়ে আসবা। দিয়ে আসতে তুমি কিছুটা মার্ক পেয়ে যেতে পারো। কারণ কি, তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি নাও পারো, কিছু না কিছু তো পারবা, ওই কিছু না কিছুর উপর তুমি মার্ক পাবা। ঠিক আছে, কিন্তু ফাঁকা রেখে আসবে না। ঠিক আছে, ওকে ফাইন। তারপর দেখো আমি সবার শেষে লিখছি কি, সবার শেষে লিখছি কি বলো তো ভাইয়া, কারেকশন আছে। বাকি আছে কি আমাদের কারেকশন, কি আছে কারেকশন। এই কারেকশন তোমাকে খুব ভালো, এই কারেকশন তুমি তখনই পারবা, কারেকশন তুমি তখনই পারবা যখন তুমি এই সবগুলা গ্রামাটিক্যাল পার্টের উপর বস হয়ে যাবা। কারেকশন তোমাকে নতুন করে পড়ানোর কোনো কিছু নাই। মানে কারেকশন হচ্ছে এমন একটা টপিক, মানে তোমাকে যে একদম নতুন করে কেউ পড়াবে, এখানে পড়ানোর কোনো কিছু নাই। তুমি যদি উপরের গ্রামারগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি হচ্ছে কি এই কারেকশন অনেক বেশি ভালো করবা। ঠিক আছে, বাকি গ্রামারগুলোকে আয়ত্ত করে ফেলতে পারলেই তুমি কিন্তু কারেকশনে অনেক বেশি ভালো করবা। কথা বুঝতে পারছো? কারেকশন নতুন করে পড়ানোর কোনো কিছু নাই। উপরের গ্রামাটিক্যাল পার্টগুলো যদি আমি তোমাকে কমপ্লিটলি শেষ করে দেই, তুমি কারেকশন পারবা 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 পারবা। এরপরেও মানে আমরা এখানে যে রুলসগুলো আছে, মানে এই যে গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে, সবগুলো পার্ট তো পড়বই। এগুলো পড়ার পরে যদি আমাদের কমপ্লিট না হয়, কি হয়, কমপ্লিট না হয়, তাহলে আমি তোমাদেরকে এক্সট্রা করে বলে দিব যে কারেকশনের এই রুলসটা দেখো, বা একটা ক্লাসই নিব, মনে করো একটা ক্লাসই নিব তোমাদেরকে। ঠিক আছে, ওই ক্লাসে আমি তোমাদেরকে ইন ডিটেল সব কিছু বলে দেবো। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই দেখো কারেকশন থেকে কিন্তু কোশ্চেন, যেমন আমি তোমাকে যদি বলি, আমি বললাম যে দ্য পোর ইজ নট অলওয়েজ হ্যাপি, ইজ নট অলওয়েজ কি হ্যাপি, ইজ নট অলওয়েজ হ্যাপি। এর বাংলা অর্থ হচ্ছে কি, গরিবরা সবসময় বা সর্বদা সুখী নয়, গরিবরা কি নয়, সুখী নয়। তাহলে দেখো তো এখানে কি ভুল আছে, এই তোমার কি পরে মনে হয় ভুল আছে? আচ্ছা বলো তো কমেন্ট বক্সে, এই সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল, বলো 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 বলো। এই সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল, বলো। সঠিক আছে? বলো এই সেন্টেন্সটা কি সঠিক কিনা বলো তো। এই সেন্টেন্সটা আসলে সঠিক নয়, কারণ তুমি এখানে বলছো কি যে দা পোর, তুমি বলছো কি এখানে একজন গরিব বা কোনো গরিবকে নির্দিষ্ট করে বোঝাইছে, তাই না? না, এই জন্য তুমি এখানে সাবজেক্ট কি দিচ্ছে তারা, সাবজেক্ট হিসেবে আছে দা পোর, তারপরে এখানে ইজ দিচ্ছে। তাহলে দা পোর ইজ নট অলওয়েজ হ্যাপি, গরিবরা সর্বদা কি নয়, সুখী নয়। এই সেন্টেন্সে কিন্তু ভুল আছে। কেমনে ভুল তোমাকে বলি, এটা তোমাদেরকে সাবজেক্ট বাই এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট বাই এগ্রিমেন্টে এটা পড়াবো। প্রথম রুলসটা হবে এর উপর বেস করে। কি জিনিসটা দেখো, এই যে পোর, পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কি ভাইয়া, অ্যাডজেক্টিভ। তার আগে কি আছে, দি। তাহলে দি প্লাস অ্যাডজেক্টিভ মিলে হয় হচ্ছে কি নাউন, প্লুরাল কমন নাউন। কি নাউন, প্লুরাল কমন নাউন। কি নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে দি প্লাস অ্যাডজেক্টিভ মিলে কি হয়, প্লুরাল কমন নাউন। তাহলে কোনো সেন্টেন্সে নাউন যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে, এই ভার্ব কি হবে? কোন একটা সেন্টেন্সের নাউনটা প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? এক্স্যাক্টলি রাইট, তাহলে ভার্বও তো প্লুরাল হবে ভাই। তাহলে এখানে তো ইজ না হয়ে কি হবে, আর হবে। তাহলে দেখো এই যে দা পোর, দা পোর মানে হচ্ছে কি, গরিবরা, গরিবরা। কথা বুঝতে পারছো? তাহলে কোনো বাংলা ওয়ার্ডের সাথে তোমার রা থাকে, কি থাকে, রা থাকে, তাহলে এর অর্থ হয় প্লুরাল। কি হয়, প্লুরাল। তার মানে দি পোর মানে হচ্ছে কি, গরিবরা। বুঝতে পারছো? তাহলে গরিবরা সর্বদা সুখী নয়। তাহলে এই যে রুলসটা হচ্ছে এটা, যে দি প্লাস অ্যাডজেক্টিভ, কি ভাইয়া, আবার বলি দেখো, দি প্লাস অ্যাডজেক্টিভ, যে দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্লুরাল কমন নাউন। কি নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে যে সেন্টেন্সের ভাইয়া নাউনটা প্লুরাল, ভার্ব তো কি হবে,
প্লুরালই হবে। শুরু সময় পড়ছো না? শুরু সময় তো জাতীয় আলাপ ছিল তাদের এটা, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। শুরু সময় এগুলো পড়ে আসছি আমরা, ঠিক না? তাহলে তখন পড়ছি কি গদবাদা মুখস্থ করছি, কি করছি গদবাদা মুখস্থ করছি, কিন্তু এখন আর মুখস্থ করবো না। এই যে দা পোর মানে হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে একটা প্লুরাল কমন নাউন, তাহলে নাউন যদি প্লুরাল হয় বাদ কি হবে সিঙ্গুলার। ওকে ফাইন, তাহলে ঠিক এরকম হতে পারে। দেখো দা পোর, তারপর হচ্ছে তোমার কি দা রিচ, তারপর কি হতে পারে দা কি বলে ডাম্প মানে বুবারা, ঠিক আছে? ওকে ফাইন, তারপর তোমার কি হইতে পারে দা বারচুয়াস মানে ধার্মিকেরা, এরা সব হচ্ছে তোমার কি প্লুরাল কমন নাউন। এরা যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়ে যায় বার হবে কি প্লুরাল। এগুলো তোমাদেরকে সব পড়াবো, আমি সব পড়াবো, অল অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি যখন এই গ্রামাটিক্যাল পার্টগুলো পড়াবো তোমাদেরকে সব পড়াই দেবো, তোমাদের কোনো টেনশনই করতে হবে না ভাইয়া, সব পড়াবো তোমাদেরকে আমি, সব সব অল অ্যান্ড এভরিথিং পড়াবো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা কি আমাকে অ্যানসার করো, আমাদের ডুয়েলিশন টেস্টের সিলেবাস সম্পর্কে তুমি কি আইডিয়া পাইছো? বলো পাইছো কিনা বলো, এই যে সিলেবাস পাইছো আইডিয়া? হ্যাঁ, তাহলে সিলেবাসটা কি বুঝতে পারছো একদম ক্লিয়ারলি? আচ্ছা ওকে ফাইন, তাহলে যেহেতু তুমি সিলেবাসটা বুঝে ফেলতে পারছো, কোশ্চেন কেমনে আসে কিভাবে আসে তুমি কি এটা বুঝছো? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো তো আজকের ক্লাসে কিন্তু আমরা কোনো স্পেসিফিক গ্রামাটিক্যাল পার্ট পড়ি নাই, এরপরেও কিন্তু আমরা কি মোটামুটি 4টা জিনিস শিখে ফেলছি। বলতে পারবা কি 4টা জিনিস? হ্যাঁ, নাউন কখন হয়? আর্টিকেল এ এন ডি। তাহলে দেখো আমাদের আজকের ক্লাসের আউটপুট দেখো, মানে আমরা কোনো কিন্তু গ্রামাটিক্যাল রুলস পড়ি নাই, কিন্তু এরপরে আমরা অনেক কিছু শিখে ফেলছি। কি শিখছি আমি যদি একটু রিকল করি, সব মুছে দিলাম, দাঁড়াও। আজকের ক্লাসের আমাদের দেখো আউটপুটটা কি আসছে, দেখছো? আমরা কোনো রুলস টুলস পড়ি নাই, এরপরেও দেখো আমরা কি লিখছি আজকের ক্লাসের আউটপুট, ঠিক আছে? আউটপুট হচ্ছে আমরা শিখছি দি এবং অফের মাঝখানে, অফের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়? হ্যাঁ, একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন হবে। তারপর কি শিখছি ভাইয়া? প্রিপোজিশন, প্রিপোজিশন টু বাদে, কি বাদে বলো তো? টু বাদে। হ্যাঁ, তারপর কি শিখছি? আর্টিকেল এ এন ডি, এদের পরে যদি তোমার কয়টা ওয়ার্ড থাকে? 3টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 3টা। শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তারপর একটা কি হবে? অ্যাডভার্ব। তো সিকোয়েন্স হবে এই যে এটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2, এটা হবে কি 3। তো আশা করি বুঝতে পারছো, মানে আমরা শেষের দিক থেকে কাউন্ট করবো। যদি এতে মধ্যে একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে, যদি 2টা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ, 3টা ওয়ার্ড থাকলে কি হবে? অ্যাডভার্ব। তোমরা এটা তো আগে বুঝছো, বুঝাইছি না ভালো করে? এটা তো ক্লিয়ার নাকি বলো? ওকে, এরপরে যেটা আমরা শিখলাম যে কোনো একটা ওয়ার্ড যদি তোমার কোথায় বসে, সে কোথায় বসে? যদি সে নাউনের জায়গায় বসে তার নাউনের কাজ করে, বারবের জায়গায় বসলে বারবের কাজ করে, ঠিক আছে? এটা আমরা শিখছি আজকের ক্লাস থেকে। ওকে ফাইন, তাহলে এই ছিল আজকে মোটামুটি আমরা কোনো প্রকার গ্রামাটিক্যাল রুলস পড়ি নাই। রুলস না পড়লে কিন্তু আমরা বেসিক্যালি অনেক কিছু শিখে গেছি। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি মাত্র বলেন 4টা রুলস পড়াইছেন, এখন মাত্র 2টা রুলস এখানে। এই যে দেখো, এই যে প্রিপোজিশন, তারপর আর্টিকেল এ এন ডি, এদের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। তারপর 2টা থাকলে কি হয়? নাউন অ্যাডজেক্টিভ। 3টা থাকলে কি হয়? অ্যাডভার্ব। তাহলে এখানে 3টা রুলকে সমন্বয় করে কয়টা রুলস করছি? একটা রুলস করছি না? এখানে বেসিক্যালি কয়টা রুলস আছে বলতো? 3টা না? আমি যদি বলতাম যে প্রিপোজিশন এবং এ এন ডি এর পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, পরে যখন আবার লিখলাম 2টা ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ, যদি আবার লিখতাম যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তাহলে কয়টা রুলস? 3টা রুলস হতো না? 3টা আর এখানে একটা করে 4টা। তাহলে এই জন্য বুঝলাম 4টা জিনিস শিখছি, কিন্তু আসলে কি আমরা 4টা জিনিস শিখছি? না, 2টা জিনিসের ভিতরে সব কিন্তু 4টা জিনিস চলে আসছে। তাহলে তোমাকে আমি সারাটা কোর্স জুড়ে, মানে পুরো কোর্স জুড়ে তোমাকে আমি এইভাবেই পড়াবো এবং আমি এইভাবেই পড়াই, এটাই আমার নেচার। কথা বুঝতে পারছো? অনেকগুলো জিনিসকে আমরা একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসবো, আর এই সিস্টেমটা ক্রিয়েট করার জন্যই তোমাদের জন্য জুনায়েদ ভাই আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি। ক্লিয়ার কিনা বলো? তোমাদেরকে আমি এই যে ইংলিশ গ্রামারগুলো যে আছে, শোনো গ্রামার আসলে কঠিন না, মানে আমাদের মেন্টাল সেট আপটা হয়ে গেছে এরকম, ইস কঠিন 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 কঠিন, এই কঠিন কঠিন করতে করতে আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বুঝতে পারছো আমার কথা? এবং তোমরা আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো, তোমরা যদি হচ্ছে আমার এই ইংলিশের কোর্সটা করে ফেলতে পারো,
যদি তোমরা আমার এই ইংলিশের কোর্সে যারা ফেসবুক লাইভে আসছো তোমাদেরকে বলতেছি, তোমরা যদি খুব ইন্টারেস্টেড থাকো যে আমার কাছে কোর্সটা করবে ইংলিশের, তাহলে তোমরা অবশ্যই আমাদের যে পেজ আছে সেখানে নক দিবা। নক দিলে আমাদের প্রতিনিধি তোমার সাথে যোগাযোগ করবে, তোমাকে ইন্টারেস্ট বলে দিবে। আমরা তোমাকে সব প্রোভাইড করবো। আমরা আমাদের কোর্সের ভিতরে আমার হাতের লেখা নোট আছে, আমার তোমার টাইপ করা তোমার হচ্ছে কি মেটেরিয়ালস আছে, যেমন ইডিয়মস এন্ড ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার জন্য যে টেকনিক সেগুলো দেওয়া আছে। তারপরে ভয়েস চেঞ্জ, পার্ট অফ স্পিচ, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর তোমার কি বলে ট্রান্সফরমেশন সেন্টেন্স, সব কিছুর আমি পিসি দাস, নিট বই, মাস্টার বই, অনেকগুলো বই আমি রিচার্জ করে 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 তোমার জন্য এই মেটেরিয়ালগুলো তৈরি করছি, যেন একজন এডমিশন শিক্ষার্থী অর্থাৎ যারা গাজীপুরের সামনে এডমিশনে আসবে তারা যেন এই ভোগান্তিতে না পড়ে। আমি বেসিক্যালি ইংলিশটা নিয়ে কাজ করতে চাই এবং আমি দেখাতে চাই যে ইংলিশে আসলে কঠিন নয় যদি তুমি প্রপারলি শিখতে পারো। ঠিক আছে, যদিও তোমরা বলতে পারো যে ভাই আপনি তো পড়াশোনা করেন ত্রিপলিতে, কিন্তু পড়াচ্ছেন কি ইংলিশ। তো দেখো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, যা ইচ্ছা তা হবে, মানে পাইলট হও, বলে না ইংলিশ তোমাকে মাস্ট বি লাগবে, কারণ ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ প্রপারলি। ঠিক আছে, তোমাকে সব কিছুই করতে হবে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে, লিখতে হবে, শিখতে হবে। ঠিক আছে, তো আমি বিএসসি ইঞ্জিনিয়ার হলেও, মানে আমি ত্রিপুলিতে পড়াশোনা করলেও আমি যে ইংলিশ পড়াতে পারবো না বা তুমি যে ইংলিশ শিখতে পারবা না, জিনিসটা আসলে এরকম নয়। ইংলিশ সবার জন্য, ইংলিশ হচ্ছে কি সবার জন্য। ঠিক আছে, তো তোমাকে, এবং তুমি ডিপ্লোমা শিক্ষার্থী বলে তুমি ইংলিশ পারবা না, বিষয়টা সেরকম নয়। তোমাদের অনেক মেধা আছে, আমি অনেক ট্যালেন্টেড পোলাপান পাইছি, এবং তোমরা জানো যে আমার রুট টু ডুয়েট একটা পেজও আছে, আমার গ্রুপও আছে। এখানে আমাকে অনেক শিক্ষার্থীরা তারা আমাকে ইনবক্স করে, ভাই ইংলিশে দুর্বল, ইংলিশে দুর্বল, ইংলিশে দুর্বল। তো তোমরা যারা এই নিজের দুর্বলতা মানে মনে করেন দুর্বল আছো, তোমরা যারা ফেসবুক লাইভে আসছো, তোমরা অবশ্যই আমার সাথে কোর্সটা করে ফেলতে পারো। ইনশাল্লাহ তুমি অনেক কিছু শিখতে পারবা আমি মনে করি। ঠিক আছে, এবং তুমি অনেক ভালো ভালো মেটেরিয়াল পাবা। ঠিক আছে, আমি তো এই সেশনে তোমার হচ্ছে গাজীপুরে একটা সুনামধন্য কোচিংয়ে ক্লাস দিছি, এবং আমার সাথে তখন ওদের থেকে দেখা হয়, ওরা আমাকে বলে যে ভাই আপনি কি কোশ্চেনগুলো করেন নাকি সব কোচিংয়ে ইংলিশের? আমি জানি আমি কোশ্চেন করবো কিসের জন্য, আপনি যা পড়াইছেন বোর্ডের দিকে ওরা তাই দেয়, মানে সেম সেন্টেন্স চলে আসে। এটা কীভাবে পসিবল? তো অহংকার করতেছি না, এটা মনে করো আমার একটা মানে বিশাল সময় একটা ইনভেস্ট করছি আমি ইংলিশের পিছনে। শুরু সময় থেকে পারতাম, তারপর ডিপ্লোমাতেও পড়ছি, এখানে এডমিশনে এসে পড়ছি, এই জন্য আমার একটা নলেজ তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আর কি কথাবার্তা। তো তোমাদেরকে আর একটা কথা বলতে হবে, এই যে এত কিছু লিখলাম, তাহলে দেখো তো আউটপুটটা আমাদের কি আসছে, দিয়ে এবং মাঝখানে একটা অর্থ থাকলে নাউন হবে, প্রিপোজিশন টু বাদে এ এন ডি এর পরে কি তিনটা অর্থ থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাসের আউটপুট। তাহলে দেখো ভাই, তুমি কোনো প্রকার রুলস পড়ো নাই, কোনো কিছু পড়ো নাই, এগুলো ছাড়াই তুমি কি শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি ক্লাসে শিখে ফেলছো না যে কিভাবে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়। কথা বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তুমি চাকরির পরীক্ষাতে আমি যে সিলেবাসটা লিখছি এই সিলেবাসটা দিয়ে তুমি 75% মার্ক কভার করে ফেলতে পারবা, এটা আমি তোমাকে লিখে দিলাম। বুঝছো মামুনুর রশিদ নাকি মোহাম্মদ রাফেদ? রাফেদ বুঝছো কি বলছি? এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি। তোমাকে আমি এখানে যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলো তো প্রত্যেক তোমার যে অন্য ভার্সিটিতে আসে, গ্রামাটিক্যাল যে টপিকগুলো লিখছি এগুলো সব ভার্সিটির জন্য ফিক্সড, সব ভার্সিটির জন্য এগুলো ফিক্সড। ওখানে অল অ্যান্ড এভরিথিং যত ভার্সিটি আছে বাংলাদেশে, পাবলিক বা ইউনিভার্সিটি যেগুলোতে ভর্তি পরীক্ষা হয়, এই সেম সিলেবাস, সেম সেম যতগুলো লিখছি আমি, সেম। না না, এর থেকে বেশি হয় না। তোমাদেরকে একটা পার্ট আমি পড়াবো না, এটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। কি পার্ট ভাইয়া? ভোকাবুলারি পার্ট। এটা তোমাকে নিজ দায়িত্বে শিখতে হবে, ভোকাবুলারি পার্টটা এটা তোমাকে নিজ দায়িত্বে শিখতে হবে, নিজ দায়িত্বে। এখান থেকে কিন্তু সিনোনিম আসবে, সিনোনিম বা অ্যান্টোনিম, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস, সিনোনিম এবং অ্যান্টোনিমস। একটা এমসিকিউ থাকবেই, এটা তোমাকে জুনায়েদ ভাই দুটো এমসিকিউ কিন্তু বলে দিছে। একটা হচ্ছে তোমার কি ভয়েস চেঞ্জ থেকে, আর একটা হচ্ছে কি এই যে ভোকাবুলারি, সিনোনিম এবং অ্যান্টোনিমস থেকে। এখান থেকে কোশ্চেন থাকবেই। সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে ডুয়েটের পরীক্ষায়, সকালে পরীক্ষা দেও, বিকালে পরীক্ষা দেও, যখন পরীক্ষা দেও একটা এমসিকিউ থাকবেই, থাকবে থাকবে থাকবে। এটা আমি তোমাকে লিখে দিলাম, এখানে 100%, 100% না, ধরো মনে করো যে 1,000,000% ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, একটা এমসিকিউ থাকবেই। তাহলে এখন কথা হচ্ছে ভাই, তুমি কি এই 1.5 মার্কের জন্য 1200 ওয়ার্ড আছে, কতগুলো ওয়ার্ড আছে ভাইয়া? 1200 ওয়ার্ড মিনিমাম। তুমি যদি 1200 ওয়ার্ড কি পারবা সিনোনিম এবং অ্যান্টোনিম মনে রাখতে?
বলো তো পসিবল এটা? তুমি এডমিশন টেস্টে আইসা এটা পসিবল না। সো তোমরা যারা পলিটেকনিকের দ্বিতীয় তৃতীয় পঞ্চম পর্বে আসো, তোমাদের জন্য পারফেক্ট টাইম। ইউ হ্যাভ টু লার্ন ভোকাবুলারি। ঠিক আছে, ভোকাবুলারি শেখার তোমার কাছে এটাই উপযুক্ত সময়। যারা দ্বিতীয় পঞ্চম সপ্তম পর্বে আসো, তোমরা ভাইয়া যে কোনো একটা বই কিনে ফেলো ভোকাবুলারি, কিনে ঠাড়া মুখস্থ করা শুরু করো। হ্যাঁ, সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো প্রতিদিন 5টা করে ওয়ার্ড শিখলেও 30 দিনে প্রায় 150 ওয়ার্ড শিখে ফেলতে পারবা। আর যারা সপ্তম পর্বে আসো, তোমরা কোনো চিন্তা ভাবনা করো না, তোমরা গাজীপুর আসলে আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে কিছু ওয়ার্ড দিব, যদি আল্লাহ পাক চাই তাহলে সেখান থেকে চলে আসতে পারে। আর যারা পলিটেকনিকে আসো, তোমরা ধুমায় পড়া শুরু করে দাও, প্রতিদিন 5টা করে ওয়ার্ড শিখবা। সিনোনিম এবং অ্যান্টোনিমে প্রতিদিন 5টা করে ওয়ার্ড শিখলে 30 দিনে 3 5 15 150টা ওয়ার্ড তোমার কিন্তু শেখা হয়ে যাবে। তাহলে তুমি চিন্তা করতে পারবা না তোমার ইংলিশের স্কিল, তোমার রাইটিং স্কিল কোন লেভেলে যাবে ভাই, তুমি যদি ভোকাবুলারি পারো। তুমি যদি ভোকাবুলারি পারো, তোমার ইংলিশের স্কিল কোন জায়গায় যাবে তুমি চিন্তা করতে পারবে না। ঠিক আছে, তুমি তো চাকরির ক্ষেত্রে আগা ভাই, ব্যাংক বলো, বিসিএস বলো, যত যত তোমার বড় নামি দামি চাকরি বাকরি আছে, ভোকাবুলারি পারা মানে ভালো করা, ভোকাবুলারি পারা মানে ভালো করা, ভোকাবুলারি পারা মানে ডুয়েটে 1.5 মার্ক কমন পেয়ে যাওয়া। এটা আমি 1 কোটি% ইম্পর্টেন্ট দিলাম, 1 কোটি% ইম্পর্টেন্ট থাকবেই। আর ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জে যদি একটা এমসিকিউ না থাকছে আর তোমাদের ভোকাবুলারি দেখো, তখন জুনায়েদ ভাইকে ধরবা, ভাই আপনি বলছেন এখান থেকে থাকবে না এমসিকিউ, থাকবে। আমি দুটো থেকে তোমাকে ক্লিয়ার করে দিলাম, একটা হচ্ছে ভয়েস চেঞ্জ আর একটা হচ্ছে কি ভোকাবুলারি। এইখান থেকে দুইটা এমসিকিউ থাকবে 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 থাকবেই, এটা আমি তোমাকে অ্যানসার করে দিতে পারবো। দুটো এমসিকিউ থাকবেই। তুমি যদি এই দুটো পার্ট ভালো করতে পারো তাহলে তুমি 3 মার্ক কিন্তু পেয়ে যাবে, মানে এখানে তোমার এমসিকিউতে পাস, এমসিকিউতে কি হয়ে গেল, পাস হয়ে গেল, বুঝছো? তাহলে এই পার্টটা তোমাকে নিজ দায়িত্বে পড়তে হবে। আর যতগুলো গ্রামাটিক্যাল পার্ট আছে সব তোমাকে জুনায়েদ ভাই একদম অল অ্যান্ড এভরিথিং নিমোনিক্সের মাধ্যমে বলো, যেভাবে পারে সেভাবে তোমাকে শেষ করে দিবে ইনশাআল্লাহ। কোনো প্রকার মেমোরাইজিং ছাড়াই, মানে কোনো প্রকার মুখস্থ করতে পারে তোমাকে ইনশাআল্লাহ। আমি তোমাকে মুখস্থ ছাড়াই ভাই, তুমি আমার উপর কনফিডেন্স রাখো, তোমাকে ভাইয়া গ্রামারগুলো এমনভাবে শিখাবে তোমাকে মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ। এতটুকু আমার ভিতরে কনফিডেন্স আছে। বাকি কনফিডেন্স তোমাকে থাকতে হবে এবং ক্লাসগুলো রেগুলারলি করবা, নোট করবা, নোটগুলো অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে সাবমিট করবা, মাস্ট বি, ঠিক আছে? অবশ্যই কিন্তু সাবমিট করবা, কারণ তুমি ক্লাস করতেছো ভাই। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমরা যারা ডুয়েটে পড়ছি বা যারা ডুয়েটে পড়বে সামনে, ঠিক আছে, এখানে আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু হার্ড ওয়ার্কার, ঠিক আছে? তো তুমি যদি মনে করো যে এখানে ফাঁকি দিয়ে হোক বা যেভাবে হোক তুমি ঢুকে যাবা, হ্যাঁ, বা পড়াশোনা কম করে, আসলে এটা কম্পিটিটিভ প্লেস, এখানে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আমরা সফলতার পিছনে, সাকসেস হওয়ার পিছনে যদি মনে করো তোমার, আমি মনে করি 1% তোমার হচ্ছে লাক, 1% হচ্ছে লাক, আর 90% হচ্ছে তোমার হচ্ছে কি হার্ডওয়ার্ক, ঠিক আছে? তাকদির তোমাকে বিশ্বাস করতে হবে, তাকদিরের উপর তোমাকে বিশ্বাস করতে হবে ভাইয়া, বুঝছো? এই তাকদিরের বাহিরেও তোমাকে পরিশ্রম করতে 90% তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, কারণ আল্লাহ পাক পরিশ্রমীদেরকে পছন্দ করেন। তা সফল তুমি তখনই হবা যখন তুমি পরিশ্রম করবা। কারণ কোন একটা আয়াতে তোমরা পড়ছো না, যে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ মানুষ আসলে কি পায়, তখন আল্লাহ পাক বলছিল না যে মানুষ আসলে তাই পায় যা সে চেষ্টা করে, ঠিক আছে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু বলেই দিচ্ছে যে তুমি যা চেষ্টা করবা তুমি তাহাই পাবা। দ্যাটস ওয়াই তোমাকে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। পলিটেকনিকে আমিও ছিলাম, আমার দেন এবং খেয়াল ছিল একমাত্র ডুয়েটই, আমি ওইভাবে পড়াশোনাই করছি, আল্লাহ পাক আমাকে প্রথমবারই চান্স দিচ্ছে, ঠিক আছে? তো এই যে তোমরা পলিটেকনিকে, আমি তো দেখি অনেক ছেলে পেলে, হ্যাঁ, বাইরে ঘোরাফেরা করে, পড়াশোনা না করে, ওয়ান নাইট পড়াশোনা করে পরীক্ষাগুলো দেয়, এরা আসলে ডিপ্লোমা করে কোনো কিছু করতে পারে না, বুঝছো? এবং এরাই নেগেটিভ ছড়ায় যে ডিপ্লোমা করে কোনো কিছু হয় না, ডুয়েটে চান্স হয় না, এরাই ছড়ায়। আর যারা পরিশ্রম করে ভাই, এরা কোথাও আটকে না, পরিশ্রমগুলো কোথাও আটকে না, আমি দেখছি। এরা হয় তোমার ডুয়েটে চান্স পেয়ে যায়, না হয় খুব তাড়াতাড়ি তোমার কি সাবে চাকরি পেয়ে যায়, বুঝছো? হ্যাঁ বলো। তোমরা তো অবশ্যই মনে হচ্ছে বই কিনে ফেলছো, নিট না? নিট বই আছে না তোমাদের? তাপস কি বলবা কিছু? এই যে নোটগুলো করবো হচ্ছে এই ক্লাসটা দেখে দেখে আমি তোমাকে প্রথমে সিলেবাস বুঝাইছি, সিলেবাসগুলো তুলবা, কীভাবে কোশ্চেন আসে এগুলো লিখে রাখবা। এবং আজকের ক্লাস থেকে তুমি যা শিখলা, যে দিয়ে এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তারপর আর্টিকেল প্রিপোজিশনের পরে তোমার 3টা ওয়ার্ড থাকলে কি হয়, একটা ওয়ার্ড থাকলে কি হয়, এগুলো লিখবা। এটা হচ্ছে তোমার নোট থাকবে আর কি। মানে তোমাকে তো বললামই যে নোট মানে কিন্তু এই না যে তোমার কি বলে লাল কালি, নীল কালি, হলুদ কালি, বেগুনি, কমলা, পিঙ্ক যা আছে এগুলো মেয়েদের কাজ, বুঝছো? এগুলো তোমরা করবা না।
তোমরা হচ্ছে জাস্ট কি করবা, খাতা নিবা আর যে আমার মতো করে মানে আমার বাসায় লিখবা, আমি তোমার ক্লাসে যেমনি বুঝাবো হেমনেই লিখবা, এই যে বইয়ের মতো করে না। আর এগুলো কিন্তু এটা কিন্তু আমি খুব অপছন্দ করি। তোমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে এখানে কিন্তু আমি অ্যাড থাকবো, তোমরা যদি কেউ বইয়ের মতো করে নোট করো তাহলে আমি ধরে ফেলতে পারবো। বইয়ের মতো না, আমি তোমাকে ক্লাসে যে প্যাটার্নে শিখাবো, ঠিক আছে, এই প্যাটার্ন ধরে ধরে তুমি নোট করবা। আর যারা এই যে মেয়েদের মতো কাজ করবা, ওই যে লাল নীল হলুদ বেগুনি এগুলো মারবা, সর্বোচ্চ একটা লাল কালি একটা হচ্ছে তোমার কি কালো কালো পেন, এই দুটো ইউজ করবা। হ্যাঁ না না না, মেয়েরা রাগ করবে, এটা হচ্ছে মেয়েদের একটা হ্যাবিচুয়াল একটা আর কি, ঠিক আছে, মেয়েরা রাগ করবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, তোমরা ওই কাজটা করবে না। নোট মানে এই না যে এখানে রং তুলি দিয়ে সাজানো, বুঝতে পারছো তাপস? তুমি জাস্ট আমি যেভাবে কথাগুলো বলছি একটা ঠিক সেম প্যাটার্নে তুমি খাতায় তুলে রাখবা, যেন শুধুমাত্র তুমিই বুঝতে পারো। ক্লিয়ার তাপস? বলো। আপনি যা বোর্ডে লিখবেন বা যা বলবেন, মুখে যা বলবেন এবং বোর্ডে যা লিখবেন তাই খাতায় লিখবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেগুলো খাতায় লিখবা, কিন্তু হয়তো অপ্রয়োজনীয় কথা লেখার দরকার নাই, বুঝো নাই? যেগুলো প্রয়োজনীয় কথা সেগুলো লিখবা, ঠিক আছে? যেমন আমি তোমাকে ধরো একটা জিনিস বোঝানোর জন্য তোমাকে উদাহরণ টানলাম, ওই উদাহরণ লেখার দরকার নাই, বেসিক যে কথাটা বলছি এটা লিখে রাখবা খাতায় এবং বক্স করে রাখবা, আন্ডারলাইন করে রাখবা, মানে তুমি যাতে বুঝো, সাইন বিভিন্ন সাইন দিয়ে রাখবা, বুঝছো? ঠিক আছে। আর লাইভে যারা আসো, ঠিক আছে, তোমাদের কি অবস্থা বলো তো শুনি। যারা আছে লাইভে আমার সাথে যুক্ত আছো, আচ্ছা এখানে কিছু কোশ্চেন ছিল ভোকাবুলারির জন্য, কিছু বলেন। সাফায়াত কমেন্ট করছে, সাফায়াত ভোকাবুলারির জন্য তোমাকে বই পড়তে হবে, ঠিক আছে? তুমি যে কোনো একটা ভোকাবুলারির বই কিনে নিবা, বই কিনে পড়াশোনা শুরু করে দিবা, ঠিক আছে? ভোকাবুলারি পার্ট খুবই ইম্পর্টেন্ট ফর জব অ্যান্ড ডুয়েট এডমিশন। ঠিক আছে। বিশ্বজিৎ চন্দ্র বর্মন কমেন্ট করছে, বাইসিলোড আপনার কি কোনো রেডিমেড কি? আরে সমস্যা নাই মিয়া, এগুলা কোনো ব্যাপার না। আচ্ছা, সাদমান খুব ভালো অ্যাক্টিভ ছিল, রাতিল ইজ কমেন্ট করছে। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করো, আর না হলে হচ্ছে আমরা ক্লাসটা ক্যান্সেল করে দিই। হ্যাঁ, মানে আজকে ক্লাসটা এখানেই আর কি। তো পরবর্তী ক্লাস থেকে হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে প্রাইভেট গ্রুপে লাইভে। যারা আমাদের ফেসবুক লাইভে যুক্ত আছো তোমাদেরকে বলতেছি, ক্লাসটা হবে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে লাইভে। এটা আমাদের প্রথম ক্লাস ছিল, এই জন্য আমরা এটাকে উন্মুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? তো আচ্ছা, এখানে হচ্ছে কি প্রথমত ক্লাস তো শেষ, কন্টিনিউ না, একাডেমিক কাজ তো শেষ। আচ্ছা ঠিক আছে, তো একাডেমিক কাজ যখন শেষ আমি একটু ইন্টারাপ্ট করি। বিষয় হচ্ছে আমি নিজেও আসলে এই যে হি হ্যাজ বিন টেকিং দ্য ক্লাস ফর ওভার মেবি কত 1.5 ঘন্টার উপরে হবে অবশ্যই। সো এত লম্বা সময় ধরে আসলে এনার্জি টিকিয়ে রেখে একটানা একই ফ্লোতে ক্লাস নিচ্ছে, আমি নিজেও আসলে তার ফ্যান হয়ে গেছি এখানে বসে বসে। সো তোমরা সবাই ফিল করতে পারছো যে সে কতটা এনার্জেটিক। আশা করি সামনে বেশ ভালো সার্ভিস পাবো আমরা সবাই। এখন হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে একটু ক্লারিফাই করার জন্য আসছি, সেটা হচ্ছে আমাদের কোর্সের খুবই আলাদা একটা বিশেষত্ব আছে। সেটা হচ্ছে আমরা আমাদের জুনিয়র যারা আছে ডিপ্লোমাতে, আমরা সবাই তাদের সিচুয়েশন সম্পর্কে জানি। তো সেই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা আমাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যেন প্রত্যেকটা ক্যাটাগরির স্টুডেন্ট আমাদের কোর্সে এনরোল হতে পারে। সেটা কি আমরা আমাদের যেটা বলতেছিলাম, আমি একটু ইন্টারাপ্ট করার জন্য সরি। তোমরা যদি হচ্ছে আমাদের যে কোর্সটা আছে, যে কোর্সটা আমি রান করবো পুরোটাই, তোমরা আমাদের ওই কোর্সে যদি তোমরা এনরোল করো, তাহলে তোমরা কোর্সে এনরোল করার সাথে আমার যে এক্সক্লুসিভ যে আমার নোটগুলো আছে এবং আমার প্র্যাকটিস শিটগুলো আছে, এগুলো তোমাদেরকে ফ্রি দেবো আমরা। হ্যাঁ, একদম ফ্রি পেয়ে যাবা। মানে আমার তৈরি করা, আমার নিজের হাতে তৈরি করা, আমি অনেকগুলো বই ঘাটাঘাটি করে বাই ডুয়েটের কোয়েশ্চেন ব্যাংক, যত পাবলিক ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক আছে, চাকরি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক আছে, সব কিছু আমি তোমাকে ডিটেলস তোমার হচ্ছে পড়াশোনা করে রিসার্চ করে 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 আমি তোমাকে সাজাইছি এমনভাবে যেন তোমাকে, আর তোমরা তো জানো যে চাকরি পরীক্ষাতে কোয়েশ্চেন কী হয়, রিপিট হয়। তো রিপিটেড কোয়েশ্চেনগুলোকে আমি একটা মাত্র রাখছি। এজন্য তুমি যখন চাকরি পরীক্ষার বইকে পড়তে যাও তখন দেখবা যে কি অনেক উদাহরণ দেওয়া আছে একই প্যাটার্নের, এগুলো কিন্তু আমরা রিডিউস করে ফেলছি। এটা হচ্ছে আমাদের এই কোর্সের সবচেয়ে বড় বিশেষত্ব। কথা বুঝতে পারছো? এই প্র্যাকটিসগুলো তুমি যদি ফলো করো, তুমি যে আমাদের প্র্যাকটিসগুলো পড়ো, তোমাকে কোনো প্রকার বই কিনতে হবে না, এতটুকু তোমাকে জুনায়েদ ভাই এনশিওর করতে পারে। আর ক্লাসগুলো তো আজকে তো ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, বেসিক ক্লাস তো কাল থেকে শুরু হবে একদম, মানে 1 নম্বর ক্লাস থেকে, ঠিক আছে? ওই ক্লাসে ইনশাল্লাহ খেলা হবে, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ খেলা হবে। আর যেটা আমি বলতেছিলাম যে আমাদের কোর্সের বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের কোর্সে চাইলে কোনো শিক্ষার্থী শুধুমাত্র ইংলিশ,
কোর্সে এনরোল করতে পারে, অথবা কেউ চাইলে শুধুমাত্র ফিজিক্স সেইটাতে এনরোল করতে পারে, কেউ চাইলে শুধুমাত্র কেমিস্ট্রি, কেউ চাইলে শুধুমাত্র ম্যাথে এনরোল করতে পারে। আবার কোনো শিক্ষার্থী যদি চায় যে ওকে আমি শুধু হচ্ছে কেমিস্ট্রিতে এবং ইংলিশে উইক, তাহলে আমার ম্যাথ ফিজিক্স দরকার নেই, আমি আপাতত কেমিস্ট্রি এবং ইংলিশ এই দুটো কোর্স কিনবো, সে চাইলে এই দুটার কম্বো কিনতে পারে। আবার কেউ যদি চায় একটু একটু দিক সতো যেটা, হ্যাঁ তাহলে সেন্টার দেখা যাবে, কেউ যদি চায় যে হচ্ছে না আমি তিনটা কিনবো, আমার ফিজিক্স, ম্যাথ এবং হচ্ছে ইংলিশ এই তিনটা কিনবো, তাহলে তিনটার কম্বো কিনতে পারবা। কেউ যদি চায় যে আমি চারটা কিনবো, চারটাই কিনতে পারবা, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোর্সের আমাদের ফিক্সড প্রাইস আছে, একটা অ্যামাউন্ট ধরা আছে, এবং এটা আমি এতটুকু বলতে পারি যে কোয়ালিটি সেবা নিশ্চিত করে এর থেকে লো প্রাইস কোনো বান্দাই দিতে পারবে না। মানে আমরা যে কোর্স ফিটা রাখছি লিটারেলি হচ্ছে জুনায়েদ আজকে আমাকে বলতেছিল যে তুমি মানে প্রাইস আর একটু বাড়ানোর জন্য, কারণ এই প্রাইসে ও নিজেই হচ্ছে ইয়া হয়ে যায় অবাক হয়ে, আসলে এই প্রাইসে কেমনে কন্টিনিউ করবো, মানে আমরা আমাদের প্রতিষ্ঠান চালাবোই বা কেমনে। বাট আমরা জানি যে হচ্ছে আমাদের মানে আমরা তো ওই জায়গা থেকে উঠে আসছি, সো ওই জায়গাতে একটা হাই অ্যামাউন্টের প্রাইস দিয়ে একটা কোর্স অ্যাফোর্ড করা ইটস কোয়াইট টাফ। সো ওই জিনিসটা মাথায় রেখে আমরা খুবই চিপ একটা ইয়া রেখেছি, সম্মানী রেখেছি, সেখান থেকে তোমরা এনরোল করবা, এবং প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা আছে। বাট একটা যারা কম্বো কিনবে, ডেফিনেটলি যারা কম্বো কিনবে 2টা 3টা বা 4টা, তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে, যেহেতু তারা একাধিক কোর্সে এনরোল করতেছে। আর আমাদের কোর্সের সিস্টেমটা হচ্ছে কি যে আমাদের এই যে প্রাইভেট গ্রুপে যারা আসো তোমরা একটু ধৈর্য ধরে, তোমরা সব কিছু জানোই, আমি হচ্ছে এখানে লাইভে অনেকজন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যেটা হচ্ছে আমাদের কোর্সে তুমি যেমন ইংলিশের আলাদা একটা গ্রুপই আছে, সেটা পুরোটাই হচ্ছে তোমাদের জুনায়েদ ভাই কন্ট্রোল করবে। আমি ফিজিক্স ক্লাস নেই, একটু পরে ফিজিক্স ক্লাস নিব, তো ফিজিক্সটা আমি কন্ট্রোল করি। ম্যাথমেটিক্সের আমাদের আলাদা টিচার আছেন, তিনি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের সাবেক চেয়ার ছিলেন, এবছরও চেয়ার থাকারই পসিবিলিটি অনেক বেশি ছিল, একটা অ্যাক্সিডেন্টের কারণে সেটা হয়নি। তো আবার হচ্ছে আমাদের যে কেমিস্ট্রির টিচার, তিনি সেই কেমিস্ট্রি পুরো কেমিস্ট্রির ব্যাপারটা তিনি কন্ট্রোল করেন। তো যেহেতু ইংলিশ ব্যাপারটা পুরো জুনায়েদ ভাই কন্ট্রোল করবে। সো যদি কেউ স্পেসিফিক্যালি ইংলিশ কোর্সে ইন্টারেস্টেড থাকো, ডেফিনেটলি তোমরা শুধুমাত্র ইংলিশ কোর্সটা চাইলে এনরোল করতে পারো। আর যদি তুমি মনে করো যে তুমি আমার সাথে ফিজিক্স পড়বা, ফিজিক্স ক্লাসে আসতে পারো, এবং হচ্ছে তুমি যদি মনে করো যে সবগুলাই তোমার ওভারঅল গাইডেন্সটা নিবা, তাহলে তুমি ডেফিনেটলি হচ্ছে আমাদের পুরো কোর্সটা কিনতে পারো। আমরা এই কোর্সটা বেসিক্যালি আমাদের যে কোর্স আউটলাইন সাজাইছি, সেখানে 6 মাসের মধ্যে আমরা 7 মাস লাগবে আর কি, অলমোস্ট 7 মাসের মধ্যে আমাদের লাইভ ক্লাসগুলো শেষ করবো। বাট আফটার দ্যাট এই কোর্সের পেইড ব্যাচের স্টুডেন্টরা অ্যাডমিশন পরীক্ষায় বসার আগের দিন পর্যন্ত আমাদের গাইডেন্সের মধ্যে থাকবে, কারণ আমরা অ্যাটলিস্ট বাংলাদেশে এটা প্রমাণ করতে চাই যে মানে অনলাইনে পড়াশোনা করে মানে এক্সট্রিম লেভেলের কিছু যে করা যায়, সেটা অ্যাটলিস্ট আমরা প্রমাণ করতে চাই, ঠিক আছে। কারণ হচ্ছে কি, সত্যি বলতে এই যে আমাদের এখানে একদম পুরা কিন্তু অ্যাডমিশনটা হচ্ছে গাজীপুর কেন্দ্রিক হয়ে গেছে, যে কারণে অনেক শিক্ষার্থী কিন্তু আসতে পারে না। তো তারা অ্যাটলিস্ট যেন আগে প্রিপারেশন নিয়ে নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হইলে তখন একটু রিস্ক নিয়ে হলেও আসবে। আরও অনেক বিষয় আছে, ঠিক আছে। সো পলিটেকনিকে থাকা অবস্থা যদি কোনো স্টুডেন্ট এই কোর্সগুলো করে, তাহলে তার বেসিকটা স্ট্রং হবে। দিন শেষে এই যে আমরা অনেক অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদেরকে হচ্ছে একটু ডিহিউম্যানাইজ করার চেষ্টা করে, এই জায়গাগুলো থেকে আমরা আসলে উতরাইতে পারবো। কারণ আচ্ছা সমস্যা নেই, গুগল মিটে 11 মিনিট আছে, ফাইন, সমস্যা নেই। তো হচ্ছে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু নানাভাবে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করে, এটা কিন্তু আমাদেরও গায়ে লাগে। এখন ওরা তো আসলে এটা বুঝে না যে আমরা সেই 3য় পর্বে আমাদের হচ্ছে নন টেকের মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ক্লাস শেষ করি, আর এই যে 4র্থ 5ম 6ষ্ঠ 7ম 4টা সেমিস্টার 5টা সেমিস্টার যে আমরা নন টেকের সাবজেক্টগুলোতে হাতে দিই না, আবার অ্যাডমিশনে এসে সেগুলো ধরি। আবার এখানে যখন আসি খুবই চিপ একটা টাইম থাকে, লিমিটেড টাইম থাকে, একটা মানে তাড়াহুড়ার মধ্যে থাকে সবাই। আর এত তাড়াহুড়ার মধ্যে থাকলে অতটা বেসিক পরিমাণে সহকারে শেখা যায় না। আমরাই যখন হচ্ছে দেখা গেছে ফর এক্সাম্পল মানে আমরা হচ্ছে তুমি যে অফলাইনে ক্লাস নাও, ইংলিশের জন্য কয়টা ক্লাস থাকে? ইংলিশে হচ্ছে বেসিক্যালি তোমার ওগুলো তো কোচিংয়ের ক্লাস, তো মোটামুটি অনেক কোচিংয়ে তোমার 10টা ক্লাস দেয়, আবার কিছু কিছু মানে বাণিজ্যিক যে কোচিংগুলো আছে সেখানে বেসিক্যালি 14টা 15টা ক্লাস দেয় আর কি, ঠিক আছে। তো বিষয় হচ্ছে দেখো 1.5 ঘন্টার ক্লাস, সেটা হচ্ছে মানে ধরলাম 15টা, ঠিক আছে। বাট আমরা এখানে 2 ঘন্টার ক্লাস, তাও হচ্ছে এটা মোর দেন 20তে যাবে। মানে এইটা তো যেগুলো শুধু বড় বড় লাইভ ক্লাস, এর বাহিরে মানে হচ্ছে একদম টেলিগ্রাম সাপোর্ট, গাইডেন্স সব কিছুই আছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আবার আমাদের কোর্স ক্লাসগুলো যেহেতু একটু ধীরে ধীরে হবে, যে কারণে এই ধীরে ধীরে হওয়ার কারণে তুমি হচ্ছে মানে লার্নিংটা খুবই স্মুথলি আগাবে, আস্তে 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 করে গ্রো করবা। যেমন এই যে এখানে একটা জিনিসও লিখছিল ভোকাবুলারি, অ্যাডমিশনে কিন্তু এই ভোকাবুলারিটা খুবই মানে মানে কি বলে একটা ভাইটাল রোল প্লে করে। লিটারালি আমি হচ্ছে নিট বইয়ের আমার প্রথম অ্যাডমিশনের প্রথম 4-5 মাস মানে 6 মাস তো ইংলিশ ক্লাস শুরু হয় না, ওই 6 মাসে আমি প্রতিদিন সকালে আধা ঘন্টা করে ইংলিশ পড়তাম,
ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে আমার ইংলিশের জন্য আধা ঘন্টা থাকতোই। তো ওই আধা ঘন্টাতে আমি যেটা করতাম হচ্ছে এই যে ভোকাবুলারি নিডে প্রায় 800 ভোকাবুলারি ছিল মেবি তখন, এই সবগুলা ভোকাবুলারি আমি পরে শেষ করছিলাম। এবং ওইটা যে আমার কত কাজে দিছে মানে আনবিলিভেবল, ঠিক আছে। আমি দেখা গেছে আমি মোটামুটি ইংলিশে কথা বলতে পারি থরলি। তো হচ্ছে এই যে ব্যাপারটা ভোকাবুলারি, এটা শেখার জন্য দরকার টাইম, সময় দরকার। তো আমাদের কোর্সে স্লো আগানোর কারণে এই সময়টা পাচ্ছ, আমার কাছে মনে হয় সব থেকে এটা ইফেক্টিভ একটা ইয়া হবে। তো তোমরা যারা আছে, আমি অনেক কথা বলে ফেলছি, তোমরা যারা ইন্টারেস্টেড, তোমাদের যদি বিস্তারিত কিছু জানার থাকে ডেফিনেটলি মেসেজ করবে। আমাদের প্রতিনিধি যারা আছে সবাই, ইভেন আমিও প্রতিনিধি বলতে কি এখানে আমরা সবাই ভাইয়ারাই আছি, আমরাও কথা বলবো। আবার যদি আমরা যখন ব্যস্ত থাকি আমাদের অন্য কোনো প্রতিনিধি থাকলে সে হচ্ছে কথা বলবে, এই আর কি। বুঝতে পারছো? তো আমার কাছে মনে হয় তুমি কনক্লুশন নিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম, আচ্ছা আমাদের হচ্ছে যারা আসো আর কি, এই সাইদ তাপস বা তোমরা যারা হচ্ছে গুগল মিটে আসো, আমরা হচ্ছে আজকে অনেক লম্বা একটা ক্লাস হলো, তারপরে একটু পরে ফিজিক্সের ক্লাসটা হবে। ফিজিক্সের ক্লাসে আজকে খুব বেশি ক্লাস নিব না, আমি 40 মিনিটের ক্লাস নিব। যে গত দ্বিমাত্রিক গতির পরে আমাদের কৌণিক গতির যে হচ্ছে কৌণিক গতিটা বাদ ছিল, তো কৌণিক গতি এবং ওইটা রিলেটেড কিছু ম্যাথ আছে, 40 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো, ঠিক আছে। তো তোমরা একটু রেস্ট নিয়ে নামাজ পড়ে তারপরে আমরা আধা ঘন্টা 40 মিনিট পরে আমরা ক্লাসে জয়েন করবো, ঠিক আছে। ফিজিক্সের বেশিক্ষণ ক্লাস হবে না, 40 মিনিটস ক্লাস হবে আজকে। ওকে, ঠিক আছে। তো দেখো যারা আছে, লাস্ট কথা আমার আছে, আমাদের ফেসবুক লাইভে যারা হচ্ছে ক্লাসটা দেখছো, মোটামুটি তোমাদের যে রেসপন্স ছিল মোটামুটি অলমোস্ট তোমরা 25+ সবসময় ছিলা। হ্যাঁ, 35+ তোমরা ছিলা। তো আমি যদি সত্যিকার অর্থেই বলি, অফলাইনে আমার এনাফ এক্সপিরিয়েন্স, বাট আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স কি মানে তোমার হচ্ছে ইয়াতে সরাসরি লাইভে, ঠিক আছে। আমি অফলাইনে ক্লাস নিয়েছি, কিন্তু অনলাইনে আজকে এই প্রথম ক্যামেরার সামনে আমি দাঁড়াইলাম। তো হয়তো আমার যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা সেগুলো আমাকে জানাবা, আমি সেগুলো শুধু চেষ্টা করবো। কিন্তু আমি সবসময় চেষ্টা করি, মানুষ তো ভুলের উঠতে নয়, আমিও তার ব্যতিক্রম না, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক কথা, বুঝতে পারছো। আমারও ভুল হয়, ঠিক আছে। তো ভুল হলে তোমরা সেটা আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে। এবং আমি সবসময় তোমাকে সঠিকটা পড়ানোর চেষ্টা করবো, সর্বাত্মক চেষ্টা করবো। আর তোমরা যারা হচ্ছে আমাদের এই এত লং টাইম ধরে, এখনও মনে হয় তোমরা আসো কত 15-16 জন আসো, তোমাদেরকে ভাই বিগ স্যালুট। এই রিলসের জগতে, ঠিক আছে, এই রিলসের জগতে, শর্টসের জগতে তোমাদের ক্লাস দেখলা, তোমাদের এই 2 ঘন্টা সময় ধরে তোমরা ক্লাস দেখলা, তোমাদেরকে ভাই হিউজ রেসপেক্ট, স্যালুট তোমাদেরকে, স্যালুট, বুঝতে পারছো। তোমরা ভাই আসলে জীবনে ভালো কিছু করবা। যারা হচ্ছে আমাদের ফেসবুক লাইভে যারা যুক্ত ছিলা, তোমাদের জন্য আমার অনেক বেশি দোয়া। এই রিলসের জগতে, ঠিক আছে, হ্যাঁ, এই শর্টসের যুগে যারা হচ্ছে তোমার নাটক সিনেমার যুগে যারা ক্লাস দেখলা ফেসবুক লাইভে, তোমরা সত্যিকার অর্থে কোনো না কোনো ভালো কিছু ডিসার্ভ করো ভাই, বুঝছো। তোমার জন্য আমার অনেক বেশি দোয়া থাকবে, তোমরা ভালো করে পড়ো। আর হ্যাঁ, যদি তোমার হচ্ছে কি ইংলিশে তোমার কোনো ডাউট ফিল থাকে, মানে ইংলিশে তুমি শঙ্কায় থাকো যে আমি অ্যাডমিশন দিব কি দিব না, তাহলে নিশ্চিন্তে ভাই তুমি আমার উপর বিশ্বাস করে এনরোল করো। তোমাকে যত মেটেরিয়ালস লাগে, তোমাকে লাগে সব আমি প্রোভাইড করবো, ইনশাল্লাহ আমি প্রোভাইড করবো। আমাকে বলবো, আমাকে, ঠিক আছে। আর আমার ফেসবুক আইডির নামে হচ্ছে তোমার জুনায়েদ মিয়া, তোমরা আমাকে কি বলে না জুনায়েদ মিয়া, ঠিক আছে, দিলেই তোমরা আমাকে পেয়ে যাবা। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তোমরা আমাকে ফেসবুক আইডিতে যদি রিকোয়েস্ট দাও, তাহলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে দেবো, সমস্যা নেই। তোমাকে ওইখানে তোমরা আমাকে বিভিন্ন কোশ্চেন, যে কোনো গাইডলাইনের জন্য তোমরা হচ্ছে আমার সাথে রিচ করতে পারবা আর কি, ঠিক আছে। জুনায়েদ মিয়া, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, তোমরা ওইখানে আমাকে পাবা, কথা বুঝতে পারছো। তো যেটা বলতেছিলাম ভাই, টেনশন করো না, ইংলিশ একদম সহজ বিষয়, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। বেসিক্যালি যারা সপ্তম পর্বে আসো ভাই, তোমাদের জন্য হচ্ছে এটা উপযুক্ত সময়। আমরা এখন লাইভে ফেসবুকে। তো আমি যেটা বলতেছিলাম, তোমরা যারা গাজীপুরে আসবা কয়েকদিন পরে, যারা সপ্তম পরে বেসিক্যালি আসো, তোমরা নিশ্চিন্তে ভাই হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে ফেলো। ইনশাআল্লাহ ভাই তুমি বেস্ট সাপোর্ট পাবা, সেরা সাপোর্টটা তুমি পাবা আমার কাছ থেকে, এবং সব তোমাকে আমি প্রোভাইড করবো, যত মেটেরিয়াল, যত প্র্যাকটিস শিট, এবং তোমাকে আমি বলে দিব যে এইখান থেকে কোশ্চেন আসবে, এইভাবে আসবে, এই প্যাটার্নে আসবে। তোমার কোনো সমস্যা আছে? কথা না, আমি মনে করি আমি তোমাকে সব প্রোভাইড করবো, বুঝছো। আমার উপর ট্রাস্ট করো, বিশ্বাস করো। তোমরা জাস্ট খালি কোর্সটা এনরোল করো, ইংলিশ কোর্সটা এনরোল করো, আমার সাথে থাকো, শুধু 2 বা 3 মাস আমার সাথে সময় দাও, তোমাকে আমি বস বানাবো ইনশাআল্লাহ, বুঝছো। আমার এদের খুব বিশ্বাস আছে। তোমাকে কেউ ইংলিশ শিখাইতে হয়, এটা আমি খুব ভালো করে জানি। এটা কোনো টেনশন করিও না ভাই, অনেক ভালো করে শিখতে পারবা, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, আর পিএস এডুকেশনের সাথেই থাকো। ওকে, আল্লাহ হাফেজ।